রাতটা তখন ধীরে ধীরে গভীরতার দিকে ঝুঁকছে। চায়নার সেই আধা আধুনিক ছোট শহরের লোকাল এলাকায় আলো ঝলমল করছে এক পুরনো কিন্তু বেশ জনপ্রিয় রেস্টুরেন্ট, জিনহুয়া লণ্ঠন হাউস। বাইরে ঝুলে থাকা লাল লণ্ঠনগুলো হালকা বাতাসে দুলছে। কাঠের দরজা, কাচের জানালা, আর ভেতর থেকে ভেসে আসা গরম স্যুপ আর মশলার ঘ্রাণ পুরো পরিবেশটাকে আরও জীবন্ত করে তুলেছে। এই রেস্টুরেন্টের ভিতরে ভিড়ের মধ্যেই এক কোণের টেবিলে বসেছে সানা, এসপি, ঈশানী আর অফিসের বাকি সবাই। আজ যেন সবার মুখেই আলাদা এক উচ্ছ্বাস। এসপি চামচ হাতে নিয়ে ফিসফিস করে বলে, কটকটি, মিশন কত প্লেট? সানা তাকে কিতকাল তেরচা চোখে দেখল, তার ইচ্ছা করছে দুপাশের দুটোকে থাবাং মার্কা দুটো থাপ্পড় লাগাতে। কখন থেকে শুধু তাকে খোঁচাখুচি করেই চলছে। অফিসের স্টাফরা না থাকলে অবশ্যই লাগিয়ে দিত। তাই নিজের নাক কুঁচকে বলে, এমন মনে হচ্ছে আমি একাই খাবো আর তোরা বসে থাকবি, আর কানের কাছে আরেকবার প্যাচ প্যাচ করলে কানের নিচে এমন বাজান বাজাবো। ঈশানী মাত্র নিজের মুখ খুলছিল কিছু বলার জন্য, কিন্তু তার আগেই সানার মুখে এমন হুমকি শুনে আবারও নিজের মুখ বন্ধ করে নিল। এই ডাইনির সাথে তার বিশ্বাস নেই, দেখা গেল সত্যি সত্যি সবার সামনে থাপ্পড় মেরে বসে থাকল। খাওয়া চলতে থাকে, হাসি ঠাট্টা, গল্প সব মিলিয়ে একটা হালকা, স্বাভাবিক, শান্ত মুহূর্ত। খাওয়া প্রায় শেষের দিকে এসপি হঠাৎ উঠে দাঁড়ায়। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। সানা হাত নাড়িয়ে হ্যাঁ বুঝায়। এসপি চলে যায়। সে কিতকাল পর ফিরে আসে কিন্তু টেবিলের কাছে এসে থেমে যায়। তার চোখ একবার টেবিলের দিকে, তারপর চারদিকে লক্ষ্য করল, চেয়ারগুলো ফাঁকা। কেউ নেই, না অফিসের কেউ, আর না সানা ঈশানী। সে তড়িঘড়ি করে গলা ফাটিয়ে ডেকে ওঠে, সানা, মিস ঈশানী। বিপরীতে কোনো সাড়া নেই, শুধুই নিস্তব্ধতা। তার ভ্রু কুঁচকে যায়। হ্যাঁ, তার ওয়াশরুমে একটু লেট হয়েছে, কিন্তু এরা তো তাকে ফেলে যাবে না। এই তো ছিল, কোথায় গেল এরা? সে চারদিকে তাকায়, কিন্তু কোথাও দেখা যায় না তাদের। অফিসের অন্যরাও নেই। এক মুহূর্তেই তার ভেতরে অদ্ভুত একটা অস্বস্তি কাজ করতে শুরু করে। হাসির জায়গায় একটা চাপা ভয় এসে বসে। রাত হয়েছে বেশ, তার উপর এটা শহরের সাইড না হওয়াতে রাতের বেলা অপরাধ প্রবণতা বেশি। সে নিচু স্বরে বলে, এরা গেল কোথায়? তার বুকের ভেতরটা ধকধক করতে শুরু করে। সে দ্রুত রেস্টুরেন্টের ভেতরটা স্ক্যান করে, প্রতিটা টেবিল, প্রতিটা কোণা, কোথাও নেই। এসপি তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে যায়। দরজা ঠেলে বাইরে বের হতেই নজরে আসে বাইরের রাস্তা তুলনামূলক ফাঁকা। দূরে কয়েকটা দোকানের আলো জ্বলছে, আর হালকা বাতাসে লণ্ঠনগুলো দুলছে। এসপি চারদিকে তাকায়। তার কণ্ঠে এবার স্পষ্ট উৎকণ্ঠা। সানা, পেস্ট্রি, ঈশানী। বিপক্ষে কোনো উত্তর নেই। তার চোখে দুশ্চিন্তা আরো ঘন হয়ে ওঠে। এই রাতে, কোথায় গেল ওরা? তার শ্বাস একটু দ্রুত হয়ে আসে, মনের কোণে অসম্ভব ভাবনারা উকি দিচ্ছে। কিছু একটা ঠিক নেই। একটা অজানা অস্বস্তি তাকে আঁকড়ে ধরে। সে আর এক মুহূর্ত দেরি না করে সামনে এগিয়ে যায়, ওদের খুঁজতে। এসপি একটু দ্রুত পা চালিয়ে সামনে এগিয়ে যায়। রেস্টুরেন্টের আলো পেছনে ফেলে একটু অন্ধকার দিকে যেতেই হঠাৎ তার চোখ পড়ে রাস্তার এক পাশে। সে থমকে দাঁড়ায়, নজরে আসে। সানা আর ঈশানী দুজনেই একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে, না, ঠিক দাঁড়িয়ে না, হেলে দুলে আছে। এসপি চোখ কুঁচকে তাকায়। আর একটু কাছে যেতেই তার মাথায় যেন বাজ পড়ে। সে ফিসফিস করে বলে, আব্বে ইয়ার, এরা তো মাতাল। এদের দুজনকে কে খাইয়েছে ওসব? এরা তো এগুলো নিজের ইচ্ছেতে খাওয়ার মেয়ে না, তাহলে? এদিকে সানা দুই হাত ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলছে, এই আকাশটা দেখছিস, কত সুন্দর, পুরোটা, কিন্তু আমার, আকাশটা আমার। পাশে ঈশানী দাঁড়াতে পারছে না, তারপরও সানার আঙ্গুলের দিক অনুযায়ী উপরে তাকিয়ে তীব্র প্রতিবাদ জানায়, না, 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 আকাশের ওই দিকটা আমার। ঈশানী বলতে দেরি সানা একটা ধাম করে লাগাতে দেরি হয়নি। ঈশানী নিজের ব্যথা পাওয়া জায়গায় হাত দিয়ে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কেঁদে দিল। আমাকে মারলি কেন? যে আমার আকাশের দিকে চোখ দিবে আমার আর ভি তার আকাশে হিসু করে দিবে। আমি আর যে কে বলবো, তুই আমায় মেরে। সে আর বাকিটা বলার আগে আরেকটা পড়ল তার পিঠে। সানা ঢুলতে ঢুলতে বলে, চুপ, একদম চুপ, কিসের আর যে? বল দুলা ভাই। ঈশানীর তার কথায় কান নেই, সে একমনে কেঁদেই চলছে। সানা এগিয়ে গিয়ে তার মুখটা দুই হাতের অঞ্জলিতে ভরে ভালো করে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, তুই কাঁদছিস, কিন্তু তোর 10টা চোখের একটাতেও পানি নেই কেন? দাঁড়া আমি দেখছি। এই বলে সানা তার গাল ধরে টানাটানি শুরু করে দিল। একটু পর আবারও কিছু একটা নিয়ে দুজনে তর্ক লেগে গেল। অদূরে এসপি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই দুজনকে নিয়ে আমি যে কি করি? সে এগিয়ে গিয়ে দুজনকে ধরে।
চুপ চুপ কর, চল গাড়ির দিকে। সানা জোর করে নিজের আখি জোড়া টেনে খুলে এসপির দিকে তাকায়। এই তুই কে রে? এসপি বিস্মিত কণ্ঠে শুধালো। আমি কে মানে? মাল খেয়েছিস ভালো কথা, তাই বলে কি মেমোরি লস্ট হয়ে গেল নাকি? আমি তো বলেই গিয়েছি, তোর মাল খাওয়া ছাড়াই মেমোরি লস্ট হয়ে যায়। পাশ থেকে ঈশানী হেসে বলে। এইটা এইটা আমাদের ড্রাইভার, এই ড্রাইভার গাড়ি চালাবোম। ট্রিট টিটিট, সবাই সাইডে যান। এসপি বিরক্ত হয়ে এক হাতে সানা, আরেক হাতে ঈশানীকে টেনে নিয়ে যেতে থাকে। কিন্তু দুইজনের হাঁটার অবস্থা এমন, একজন সামনে গেলে আরেকজন পেছনে পড়ে। ঈশানী হঠাৎ দাঁড়িয়ে বলে, আমি হাঁটব না, আমার পা ধর্মঘটে আছে। সানা বসে পড়ে, আমিও না, আমি এখানেই থাকব। এসপি দাঁতে দাঁত চেপে চিৎকার করে ওঠে, উঠো, দুইজনেই উঠো। কষ্ট করে টেনে, ধাক্কা দিয়ে, অবশেষে এসপি তাদের গাড়ির কাছে নিয়ে আসে। প্রথমে ঈশানীকে কোনো মতে গাড়ির ভিতরে তোলে। ঈশানী ঢুকেই বলে, আমি গাড়ি দিয়ে যাব না, আমার বিমান লাগবে। হ্যাঁ, আপনি তো প্রেসিডেন্ট, চুপচাপ বসে থাকেন। এবার সানাকে তুলতে যাবে, কিন্তু সানা হঠাৎ হাত ছাড়িয়ে দৌড়ে রাস্তার মাঝখানে গিয়ে বসে পড়ে। এসপি চোখ বড় বড় করে চিৎকার দিয়ে ওঠে, এই এই কি করছিস? সানা মাটিতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, আমি আমি আর কোথাও যাব না, আমি রণবীরের কাছে যাব, আমি এখানেই থাকব। এসপি দ্রুত কদমে দৌড়ে গিয়ে সানাকে টেনে তোলে। ওঠ, গাড়ির নিচে চাপা পড়বি এখন। না, আমি এখানেই থাকব, রণবীরের কাছে যাব। এসপি দন্ত পার্টি পিষে খেকিয়ে উঠে, তুই জাউরার কাছে না, উপরওয়ালার কাছে যাচ্ছিস। রাস্তা থেকে উঠে আয় আমার মা। তোর কিছু হলে ওই জাউরা আমাকে ছাড়বে না। কিন্তু রমণী তা মানতে নারাজ, সে ঠাই বসে থাকল। অবশেষে এসপি অনেক কষ্টে তাকে টেনে এনে গাড়িতে তোলে দেখে ঈশানী নেই। সে তাড়াতাড়ি গাড়ির ভিতর চেক করে বিস্মিত কণ্ঠে বলে, কি রে, এবার আরেকটা গেল কই? এসপি সামনে গিয়ে দেখে ঈশানী নিচে বসে গাড়ি চালানোর মতো করে হাতগুলোকে নাড়িয়ে বলে, সবাই সরেন, কালনাগিনী গাড়ি নিয়ে আসছে। এসপি একটা দীর্ঘ শ্বাস ছেড়ে তাকে আবারও টেনে গাড়িতে তুলে দুজনকে ব্যাক সিটে বসিয়ে 2 মিনিট দাঁড়িয়ে থাকে, তারপর ফ্রন্ট সিটে গিয়ে বসে। এসপি ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট দিতেই পিছন থেকে ঈশানী তার কাঁধ ধরে ঝাঁকাতে থাকে। এই ড্রাইভার, গান দাও, আমি নাচব, উলালা গান লাগাতে হবে। সানা সামনে ঝুঁকে এসে তার গেঞ্জি ধরে টানে, তুই এখনই রণবীরের কাছে নিয়ে যাবি। ঈশানী এবার তার চুল ধরে টেনে বলে, এইটা কি আসল চুল নাকি নকল? এদিকে সানা এত জোরে টান দিয়েছে তার টি শার্টের উপরে থাকা শার্টের একাংশ ছিঁড়ে গিয়েছে। এবার আর সহ্য হলো না তার। সে স্টিয়ারিং সামলাতে সামলাতে চিৎকার করে বলে, আরে থামো আমার মা, থামো তোরা, নিজেরা মরবি, আমাকেও মারবি। গাড়ি একবার বামে, একবার ডানে দুলতে থাকে। এসপি ঘেমে যায় পুরো। উপরওয়ালা, কোন পাপের শাস্তি দিচ্ছ সেটা তো বলে দাও। পিছনে ঈশানী আবারও বলে, এই ড্রাইভার, আমি গান গাইব না, আমি গাইব না, আমি। এই নিয়ে দুজন আবার ঝগড়া শুরু করে দিল। অনেক কষ্টে, অনেক ধাক্কা সামলে শেষমেশ এসপি গাড়িটা ভিড় নিবাসের সামনে এনে থামায়। সে স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে কয়েক সেকেন্ড চুপ থাকে। এসপির মনে হচ্ছে সে তৃতীয় বিশ্বযুদ্ধ একাই জয় করে এসেছে। ভ্যালির দিকটা রাতে বেলা ভালোই ঠান্ডা পড়ে, কিন্তু এই ঠান্ডার মধ্যেও এসপির কপালে চিকন ঘামের রেখা। তারপর ধীরে বলে, বেঁচে ফিরেছি, এটাই অনেক। সে দরজা খোলার আগেই 2 রমণী ধাক্কিয়ে দরজা খুলে ফেলেছে। এসপি কোনোমতে দরজা খুলে দেখে ঈশানীর সামনে গিয়ে চোখ মুখ উল্টে বমি করে দিচ্ছে। এসপি দৌড়ে গেল সেদিকে। এদিকে সানা, সে সালার হোসেনের মেইন ফটকের সামনে গিয়ে থাপড়াতে শুরু করে আর গলা ফাটিয়ে বলে, ওই সালার বস্তা, কিপটা মার্কা, কিপটার বস্তা। আমি চুরি করেছি তোর আপেল, কি করবি তুই? কর তারা চিহ্নলা, বাইরে বেরো সালার বস্তা। আমরা কালকেও চুরি করব। এটা দেখা মাত্রই এসপির চোয়াল ঝুলে পড়ার উপক্রম। সে ঈশানীকে ফেলে কোনোমতে গিয়ে তাকে টেনে নিয়ে আসে। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। ভদ্রলোক ভিতর থেকে চিৎকার শুরু করে দিয়েছেন, এই লাফাঙ্গা ছেলে, আমি জানি এটা তুমি, দাঁড়াও, এখনই আমি পুলিশকে কল দিব। রাত বিরাতে চুরি করতে এসেছ আবার। ভদ্রলোকের পদধ্বনি শুনে এসপি কোন মতে এদেরকে টেনেটুনে গেটের ভিতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিয়ে বুকের বাম পাশে হাত রেখে হাঁপাতে শুরু করে। কিছুক্ষণ পর চারদিকে তাকিয়ে দেখে দুজনের একজনও নেই। এসপি নিজের কপাল চাপড়ে একটু এগিয়ে এগিয়ে দেখে 2 রমণী বাগানের বড় গাছটা ধরে টানছে আর বলছে, আজকে আমরা চাঁদকে বাড়ি নিয়ে যাব। মনে হচ্ছে চাঁদ যেতে চাইছে না।
ঈশানী বলতে দেরি, সানা ধাম করে একটা লাগাতে দেরি হয়নি। ঈশানী পিঠে হাত রেখে বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলে, তুই আমাকে আবার মারলি কেন? বিপরীতে রমণী দাঁত কিরমির করে বলে, আবে চাঁদ যাবে না, চাঁদের বাপ যাবে। এই চাঁদে আমি ঘুমাবো, চল তাড়াতাড়ি ধর। আচ্ছা। মাতাল দুই রমণী গিয়ে গাছের পেছনে থেকে ঠেলতে শুরু করে সম্পূর্ণ জোর লাগিয়ে। এসপি একটা দীর্ঘ শ্বাস ছেড়ে সানাকে টানতে থাকে ভেতরের দিকে। উদ্দেশ্য কোন মতে দুটোকে বাড়ির ভিতরে ঢোকানো, তারপর জাহান্নামে জাকেরা। এসপি সানার হাত ধরে টানছে কিন্তু আসছে না। সে দাঁত চেপে সামনের দিকে তাকিয়ে বলে, এদের মাল খেয়ে শক্তি বেড়ে গেল, নাকি আমি মাল না খেয়ে শক্তি কমে গেল বুঝতে পারছি না। এই বলে পিছনে তাকাতেই তার মুখ কুঁচকে গেল। সানা পিছনের পিলারটা অন্য হাতে শক্ত করে ধরে আছে। সাথে বারবার বলছে, সে চাঁদ ছাড়া এক পাও নড়বে না। তার চাঁদ চাই, এখনই লাগবে। এসপি কোনোমতে তার হাত ছুটিয়ে ভিতর রেখে এসে ঈশানীকে আনতে যায়। সে ঈশানীকে বহু কসরতে ভিতর এনে দেখে সানা নেই। সে আবারও গার্ডেনে চলে গিয়েছে। এসপির ইচ্ছা করছে নিজের গালে নিজে দুইটা থাপ্পড় লাগাতে। এভাবে 4-5 বার নিয়ে আসে এদেরকে। এবার দুজনকে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল এসপি। এই শীতেও তার কপাল বেয়ে অঝোর ধারায় ঘাম গড়িয়ে পড়ছে। সে চারদিকে তাকিয়ে দেখে একটাও নাই। এসপি হাত নেড়ে উড়িয়ে দিল বিষয়টা। ধুর, এবার যেখানেই থাক বাড়ির ভিতরেই থাকবে। আমি চললাম আমার বউয়ের কাছে। এই বলে সে হাসিমুখে পা বাড়াতেই দেখে পা সরাতে পারছে না। নিচে তাকাতেই নজরে আসে দুই রমণী তার দুই পা ধরে বসে আছে। ব্যাস তার হাসি গায়েব। এসপি দাঁত চেপে আওড়ায়, ছাড়, আমার মা, আমার পা ছাড়। কিন্তু বিপরীত পাশের দুই রমণী পা ছাড়তে নারাজ। দুজনের একই বলি, আমরা চাঁদ ছাড়া বাড়ি যাব না। মানে এরা তার পাকে বাগানের গাছ ভাবছে। এসপি শুধু নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, তোদের চাঁদ কোথায় আমি জানি না, আমি আমার বউয়ের একমাত্র চাঁদ। আমার পা ছাড়। এর মধ্যে পেরিয়ে গেছে 20 মিনিট। কিন্তু এই 20 মিনিট এসপি কোমরে হাত রেখে শুধু দাঁড়িয়েছিল। তার শার্টের কোণ ছিঁড়া, চুল এলোমেলো, মুখের রং সহ উল্টে গেছে। তার ইচ্ছা করছে নিজের মাথা নিজে ফাটাতে। এরা না তার পা ছাড়ছে, আর না এদের বকবকানি থামাচ্ছে। কখনো গান, তো কখনো বিলাপ করছে, কখনো মারামারি করছে। সে যে কোথায় ফেসে গেছে তার নিজেরই বুঝে আসছে না। এদের জ্বালায় তার নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। সে উপরের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলে, যেই তারা চিহ্ন তত্ত্বা এদের খাইয়েছে, হে উপরওয়ালা তার বিচারটা তুমি হাসরের ময়দানে ফেরাউনের আগে করবা। তারপর এদের দুজনের দিকে তাকিয়ে বলে, আরে ভাই, যে যার বউ এসে নিয়ে যা। নিজেদের বউ নিজেরা সামলা। এরা আমার হালাত জয় বাংলা করে দিয়েছে। আমার বউ কোথায়? বাঁচাও, দুই মাতালের হাত থেকে বাঁচা আ। এসপির এত হাঁকডাকেও সানিতা নিচে এল না। সে জানে এই মেয়েটা কি রকম ভাবে ঘুমায়। একবার ঘুমালে তো পৃথিবীর আর কোন সদ্বোধী থাকে না। তাই চোয়াল শক্ত করে বলে, আমি নিশ্চিত ওই খুশদিলের মেয়েটা নাক ডেকে ঘুমাচ্ছে। এদিকে তার স্বামী যে বিপদে পড়ে আছে, ওই মেয়ের কি খবর আছে? তারপর গালে হাত দিয়ে বসে কিতকাল সে ভাবল, কিভাবে এদের থেকে মুক্তি পাওয়া যায়। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সানার দিকে তাকিয়ে বলে, এই সানা, তুই জানিস রানভীর কোথায়? মাতাল সানা আদৌ আদর চোখ খুলে তার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে, কোথায়? ওই যে উপরে, উপরে। সানা একবার উপরের দিকে তাকায়, একবার তার দিকে তাকায়। এসপি নিজেও বুঝছে না এই মেয়ে কি করতে চলছে। হঠাৎ সে চিৎকার দিয়ে ওঠে, রানভীর! এই বলে সে আর 1 সেকেন্ডও থাকে না। এসপির পা ছেড়ে টলমল পায়ে উপরের দিকে উঠতে থাকে সিঁড়িতে। আর মুখে বারবার রানভীরের নাম নিতে থাকে। এদিকে নিচে দাঁড়িয়ে এসপি বলে, যা কটকটি, যা, তোর জাউরার কাছে যা। যাক, একটার থেকে রেহাই পেলাম। কিন্তু এটার তো কোনো জাউরাও নাই। এটাকে কিভাবে পাঠাবো? সে কয়েক সেকেন্ড ভেবে ঈশানীকে বলে, মিসেস নাগিন। এসপির মুখে মিসেস শুনে মাতাল অবস্থায়ও ঈশানী খেকিয়ে ওঠে। মিস নাগিন, সরি মিস নাগিন। যাই হোক, আপনি তো চাঁদ ছাড়া বাড়ি যাবেন না। চাঁদ কোথায় জানেন? কোথায়? আপনারও চাঁদ উপরে, ওই যে ওইদিকে। ওখানে আপনার নাগরাজও বসে আছে। যান, যান। ঈশানী এক ঝটকায় তার পা ছেড়ে দিল। সেও টলমল পায়ে উপরে উঠতে উঠতে বলে, নাগরাজ, আমার চাঁদ, আমি আসছি। এসপি যেন হাফ ছেড়ে বাঁচল। সে নিজের হাঁটু ধরে ঝুঁকে কিছুক্ষণ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, এদের সামলানোর থেকে বিশ্বযুদ্ধ সামলানো আরও সহজ। এতক্ষণে আমি যুদ্ধ জিতে ইতিহাসে নাম লিখিয়ে নিতে পারতাম। তারপর সেও নিজের রুমের দিকে চলে যায়। ভিড় নিবাসের ভেতরে তখন ধীরে ধীরে নীরবতা নেমে এসেছে।
অনেক কষ্টে সানা আর ঈশানীকে ঘরে তুলে দিয়ে এসপি নিজেও ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছে। আর সানিতা তো সেই কবেই আরভিকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমের দেশে। চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও কুকুরের ডাক আর রাতের বাতাসের শব্দ। ঠিক সেই সময় নিবাসের সামনে ধীরে এসে থামে একটি কালো গাড়ি। ইঞ্জিনের শব্দ থেমে গেলে চারপাশ আবারও নিস্তব্ধ হয়ে যায়। গাড়ির দরজা খুলে এক ব্যক্তি নেমে আসে। সে ধীরে ধীরে ভিড় নিবাসের গেট পেরিয়ে ভিতরে ঢুকে যায়। গার্ডরা তাকে দেখে দূর থেকে এগিয়ে আসে। মাথা নিচু করে বলে, বসো, ওরা আরও 1 ঘন্টা আগে বাড়ি এসেছে। সে মাথা নাড়িয়ে ভিতরে চলে যায়। গার্ডরা নিজেদের পজিশন অনুযায়ী আবারও লুকিয়ে পড়ে। সে সোজা সিঁড়ি ভেঙে উপরে উঠে যায় কোনো দিকে না তাকিয়ে। রুমে ঢুকেই সে কোনো কিছু না ভেবে সরাসরি বাথরুমের দিকে যায়। শাওয়ার ছাড়ার সাথে সাথে ঠান্ডা পানির ধারায় মুহূর্তেই তার শরীর ভিজে যায়। কিন্তু সেই পানির সাথে মিশে বয়ে যেতে থাকে গাঢ় লাল রঙের রতারা চিহ্ন তের স্রোত। ধীরে ধীরে সেই রতারা চিহ্ন তো মিশে বাথরুমের মেঝেতে। সারহাদ 2 হাত তুলে নিজের ভেজা চুলগুলো পিছনে সরায়। তার বুক উঠানামা করছে ভারী শ্বাসে। তার হাতের আঙুল থেকে শুরু করে কনুই, কাঁধ সারা শরীরেই রতারা চিহ্ন তের দাগ। সে চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে। তারপর ধীরে ঘাড়টা ডানদিকে মটকায়। টক, আবার বামদিকে, টক। এই মুহূর্তে তার চোখে এমন এক হিংস্রতা জ্বলছে, যা দেখলে যে কেউ শিউরে উঠবে। মনে হয় যেন তার ভেতরে জমে থাকা কোনো দানব মাত্রই শান্ত হয়েছে। কয়েক ঘন্টা আগের দৃশ্যটা আবারও ভেসে ওঠে তার চোখের সামনে। রোজকার মতো আজও সে সানাদের পিছনে এসেছিল, কিন্তু রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে সে লক্ষ্য করেছে সানা আর ঈশানীর অস্বাভাবিক আচরণ। আর একটু দূরে দাঁড়িয়ে ছিল অফিসের 2 জন স্টাফ। তাদের চোখে যে নোংরা লালসা ছিল, সেটা সারহাদের চোখ এড়ায়নি। মুহূর্তে সে বুঝে গিয়েছে ওরা ইচ্ছা করেই ড্রিঙ্কসে কিছু মিশিয়ে দিয়েছে। সে গাড়ি থেকে নামার আগেই এসপি এসে পড়ে। সেই জন্যই সে সামনে যায়নি। কিন্তু তার চোখ তখনও ওই 2 জন মানুষের উপর স্থির ছিল। এসপি যখন সানা আর ঈশানীকে নিয়ে চলে যায় সারহাদ তখনও গাড়িতে বসেছিল। কিন্তু তার চোখে তখন এমন ঠান্ডা তারা চিহ্ন গুণ জ্বলছিল, যে আগুন নিভবে না, যতক্ষণ না তাদের নিঃশ্বাস কেড়ে নিতে পারে। সে চোয়াল শক্ত করে গাড়ি থেকে নেমে তাদের সামনে দাঁড়ায়। প্রথমে দুজনই তাকে পাত্তা দেয় না, তারা দুজনও মাতাল হয়ে আছে। সারহাদ ঠান্ডা স্বরে হিসহিসিয়ে শুধু একটা বাক্যই বলে, যে হাত সানামের দিকে বাড়ে, সে হাত আর শরীরে থাকে না, আর না সেই শরীর থাকে। তারপর আর কোনো কথা হয়নি। শুধু রাতের অন্ধকারে কয়েকটা ভাঙা আত্মাচিৎকার, আর বাঁচার একটু চেষ্টা। কিন্তু সারহাদ থামেনি তাদের নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। তার কাজ শেষে এজাজ ও ইয়ান লাশগুলোকে সরিয়ে পেলে। আর এখন সেই রতারা চিহ্ন তৈ ধুয়ে যাচ্ছে শাওয়ারের পানিতে। বর্তমানে ফিরে এসে সারহাদ ধীরে ধীরে চোখ খুলে। তার বুকের ভেতর রাগ এখনও জ্বলছে, কিন্তু তার উপর এক অদ্ভুত নিয়ন্ত্রণ আছে। সে ঠান্ডা পানির নিচে আরও কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকে। তারপর হাত বাড়িয়ে শাওয়ার বন্ধ করে দেয়। বাথরুমে আবার নিস্তব্ধতা নেমে আসে। সে ধীরে ধীরে তোয়ালে তুলে শরীর মুছতে থাকে। তার চোখ তখন আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে। সেই চোখে এখনও একই হিংস্র দৃঢ়তা। তার ঠোঁটের কোণে খুব হালকা একটা কঠিন রেখা ফুটে ওঠে। সে খুব ধীরে, নিচু স্বরে বলে, সানামের সামনে না থাকলেও, পিছন থেকে কেউ তাকে ছুতে পারবে না। তারপর সে তোয়ালে কাঁধে ফেলে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। রাত তখন আরও গভীর হয়েছে। আর ভিড় নিবাসের অন্ধকার করিডোরে তার ধীর পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায়। সে আবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাত নামার সঙ্গে সঙ্গে সাংহাই শহর যেন অন্য এক রূপ ধারণ করে নিয়েছে। চারদিক ভরে উঠেছে কৃত্রিম আলোয়, যার কারণে বুঝে ওঠার উপায় নেই দিন না রাগ। সেই আলোকোজ্জ্বল রাতের বুকেই দাঁড়িয়ে আছে বিশাল, দৃষ্টিনন্দন স্থাপনা। আরোরা গ্র্যান্ড পাভিলিয়ন। এই বিল্ডিংটা যেন আধুনিক স্থাপত্য আর বিলাসিতার এক অপূর্ব সংমিশ্রণ। বাইরে থেকে পুরো কাঠামোটা কাচে মোড়ানো, যেখানে চারপাশের শহরের আলো প্রতিফলিত হয়ে তৈরি করছে এক ঝলমলে আভা। প্রবেশদ্বারের সামনে লাল কার্পেট বিছানো, দুপাশে সারি সারি সোনালি স্ট্যান্ড লাইট, বিল্ডিংয়ের মূল ফ্যাসাড জুড়ে বিশাল এলইডি স্ক্রিনে নীল আর বেগুনি আলোর মিশ্রণে ঝলমল করছে লোগোটা। সাংহাই ফ্যাশন উইকডে 1। পুরো বিল্ডিংটাই এই 7 দিনের জন্য বুক করা হয়েছে। ভিতরে বিল্ডিংটা কয়েকটা সেকশনে ভাগ করা। গ্রাউন্ড ফ্লোর মেইন রিসেপশন ও মিডিয়া জোনের জন্য রাখা হয়েছে। এখানেই অতিথিদের রেজিস্ট্রেশন, লাইভ কভারেজ, ইন্টারভিউ হয়। বিশাল স্ক্রিনে রানওয়ের লাইভ শো চলতে থাকে। চারপাশে বসার ব্যবস্থা, তবে ভিআইপি, স্পন্সর, সেলিব্রিটিদের জন্য আলাদা সেকশন। ডিজাইনারদের জন্য আলাদা জোন, যেখানে ডিজাইনাররা নিজেদের কালেকশন প্রস্তুত করতে পারবে। শেষ মুহূর্তের পরিবর্তন, মডেল ফিটিং সবকিছু এখানেই হয়।
এই 7 দিনের জন্য আসা ডিজাইনার, আর্টিস্ট, সেলিব্রিটিদের থাকার জন্য পুরো বিল্ডিংয়ের উপরের তলাগুলো রিজার্ভ করা হয়েছে। কেউ কেউ নিজের টিমসহ এখানে থাকে। আর যারা ভিআইপি, বড় বড় সেলিব্রিটি তাদের জন্য একদম উপরের তলা মানে লাক্সারি স্যুটস রেডি করে রাখা। প্রথম দিন সাধারণত সবচেয়ে বড়, সবচেয়ে বেশি মিডিয়া কাভারেজ থাকবে। এবং এই বছর প্রথম দিনের তালিকায় যোগ হয়েছে একটা নাম, আরজে। প্রবেশদ্বারের সামনে লাল কার্পেট বিছানো, চারপাশে সিকিউরিটি, মিডিয়া, ক্যামেরা সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশ। একটার পর একটা কালো, সিলভার, ডার্ক ব্লু রঙের বিলাসবহুল গাড়ি এসে থামছে সামনে। রোলস রয়েলস, বেন্টলি, ল্যাম্বরগিনি, মার্সিডিজ মেবাখ কে আরও গাড়িগুলো এসে থামছে। গাড়ির দরজা খুলতেই বেরিয়ে আসছে আন্তর্জাতিক সেলিব্রিটি, বিখ্যাত মডেল, টপ ডিজাইনার, বড় বড় ব্যবসায়ী আর স্পন্সররা। কারো গায়ে ঝলমলে গাউন, কারো স্টাইলিশ টাক্সেডো। চারপাশে অসংখ্য মিডিয়া, প্রেস আর ক্যামেরাম্যান। সবার মুখে ধব্বিত হচ্ছে একই বাক্য, লুক হিয়ার, স্যার, ওয়ান পিকচার প্লিজ। ম্যাম, ওভার হিয়ার। ফ্ল্যাশের আলো একের পর এক ঝলসে উঠছে, সাধারণ কিছু দর্শকও বাইরে দাঁড়িয়ে আছে, তারা চিৎকার করে উঠছে প্রিয় তারকাদের দেখে। তবে নিরাপত্তা এতটাই করা যে, ভেন্যুর ভেতরে প্রবেশ একেবারেই নিয়ন্ত্রিত। প্রেস মিডিয়ার সংখ্যা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি, কিন্তু ভেতরের আসল শোতে প্রবেশের অনুমতি শুধু নির্দিষ্ট আমন্ত্রিতদের। ভেতরে প্রবেশ করতেই অন্য এক জগৎ। পুরো হলো জুড়ে খোলামেলা, বিশাল স্পেস। উপরে ঝুলছে আধুনিক ক্রিস্টাল লাইট ইনস্টলেশন, যেগুলো রং বদলাচ্ছে সঙ্গীতের বিটের সাথে সাথে, নীল, বেগুনি, সোনালি। ডান পাশে বিশাল ওপেন বার। গ্লাস শেলফে সাজানো বিশ্বের বিভিন্ন দেশের নামিদামি ওয়াইন, সাতো মার্গো, পেনফোলস, শাসিকাইয়া, ওপাস ওয়ান, সিসিলিয়া। বার্টেন্ডাররা নিখুঁত স্টাইলে গ্লাসে ঢালছে লাল, সাদা, রোজে ওয়াইন। কেউ ধীরে ধীরে চুমুক দিচ্ছে, কেউ হালকা কথোপকথনে মগ্ন, আবার কেউ ব্যবসায়িক আলোচনায় ব্যস্ত। ভেন্যুর বাম পাশে তৈরি করা হয়েছে ফ্যাশন শো এর মূল র্যাম্প। র্যাম্পের দুপাশে সারি সারি বসার জায়গা, সামনে ভিআইপি সিট, পেছনে অন্যান্য অতিথিদের জন্য আসন। প্রতিটা সিটের পাশে ছোট ডিজিটাল নামপ্লেট যেখানে অতিথির নাম ভেসে উঠছে। হালকা ইনস্ট্রুমেন্টাল মিউজিক বাজছে চারদিকে। এক মুহূর্ত আগেও যেখানে আলো, শব্দ, হাসি আর ক্যামেরার ঝলকানিতে পুরো পরিবেশটা জীবন্ত ছিল, হঠাৎ করেই যেন সবকিছু থেমে গেল। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো, যেন সবাই একসাথে শ্বাস আটকে রেখেছে। ভেন্যুর সামনে লাল কার্পেটের ঠিক প্রান্তে একের পর এক এসে থামতে শুরু করলো কালো কাচে ঢাকা বিলাসবহুল গাড়িগুলো। গাড়ির ইঞ্জিন বন্ধ হওয়ার সাথে সাথে প্রথমে দরজা খুলে নামলো গার্ডরা। সবাই একই ধরনের কালো শুটে, কানে ওয়্যারলেস, চোখে সতর্ক। তারা মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে একটা শক্ত নিরাপত্তা বলয় তৈরি করে ফেলল। মিডিয়া আর ভিড় এক ধাপ পিছিয়ে গেল। তারপর নামলো জ্যাক ও কাইলিন। তারা একবার চারপাশ স্ক্যান করে নিল, যেন নিশ্চিত হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণে আছে কিনা। কাই ধীরে ধীরে এগিয়ে গিয়ে মাঝের গাড়িটার দরজা খুলে দিল, গাড়ি থেকে নেমে এলার্জে। মুহূর্তের মধ্যে চিৎকার, ফ্ল্যাশ, উন্মাদনা, সব একসাথে ফিরে এলো, কিন্তু আগের চেয়েও তীব্রভাবে। আরজে, ওভার হিয়ার, ওয়ান পিকচার প্লিজ। আরজে রোজকার মতো আজও সম্পূর্ণ ব্ল্যাক গেটআপে এসেছে। তার গায়ে কালো, নিখুঁতভাবে ফিটিং করা স্যুট, ভেতরে ডিপ ব্ল্যাক শার্ট, কোনোটাই নেই। উপরের দুইটা বোতাম খোলা, যা তার লুকটাকে আরও রাফ আর ডমিন্যান্ট করে তুলেছে। হাতে কালো লেদারের গ্লাভস, কবজিতে একটা মিনিমালিস্ট ব্ল্যাক ডায়াল ঘড়ি, পায়ে পালিশ করা ব্ল্যাক অক্সফোর্ড শু। সে একবার ধীরে ধীরে ডানদিকে তাকালো, তারপর বামদিকে। মিডিয়ার ফ্ল্যাশ তার চোখে পড়ছে, কিন্তু তার চোখে কোনো প্রতিক্রিয়া নেই, না হাসি, না বিরক্তি, না কোনো আগ্রহ। এইসব কিছু তো তার কাছে সেই 6 বছর আগেই হারিয়ে গেছে। তারপর সে আর একবারও পিছনে তাকালো না। সোজা ভেন্যুর ভেতরের দিকে হাঁটা দিল। তার গার্ডরা সাথে সাথে তাকে ঘিরে এগিয়ে চলল। আরজের ভিতরে প্রবেশ করা মাত্রই আবারও পরিবেশ বদলে গেল। যারা একটু আগেও নিজেদের মধ্যে ব্যস্ত ছিল, তারা সবাই থেমে গেল। এক এক করে লোকজন তার দিকে এগিয়ে আসতে শুরু করে, নামিদামি ব্যবসায়ী, বড় প্রযোজক, আন্তর্জাতিক ডিজাইনার। লেটস ডিসকাস আ কোলাবোরেশন। বিগ ফ্যান অফ ইউর ওয়ার্ক। মিস্টার আরজে, প্লেজার টু মিট ইউ। আরজে হাতে গোনা কয়েকজনের দিকে তাকালো, যাদের সাথে কথা বলা দরকার, শুধুমাত্র তাদের সাথেই সংক্ষিপ্তভাবে হ্যান্ডশেক করল। হুম, উই, লসি, সেন্ড দ্য ডিটেইলস। ভেন্যুর ভেতরের কোলাহল, আলো আর মানুষের আনাগোনা পেরিয়ে ধীর, নিশ্চুপ পদক্ষেপে আরজে এগিয়ে গেল ভিআইপি বারের দিকে, যেটা একটা আলাদা জগৎ, যেখানে প্রবেশাধিকার সবার নেই।
এই অংশটা মূল ভেন্যু থেকে কিছুটা আড়ালে ডিম লাইটিং, সোনালি আর অ্যাম্বার রঙের আলো দেয়ালের উপর নরম ছায়া ফেলছে। চারপাশে গ্লাসের শেলফে সাজানো বিশ্বের বিভিন্ন দেশের নামি দামি ওয়াইন আর লিকার। আরজে ঢুকতেই তার গার্ডরা স্বয়ংক্রিয়ভাবে দরজার সামনে ছড়িয়ে দাঁড়িয়ে গেল। যেই কেউ ভেতরে ঢুকতে চাইল, তাদের এক কথায় থামিয়ে দিল। সরি, রেস্ট্রিক্টেড। আরজে কোনো দিকে না তাকিয়ে ধীরে ধীরে গিয়ে একটা কর্নার সোফায় বসে পড়ল। সে হাত বাড়িয়ে সামনে রাখা টেবিল থেকে একটা রেড ওয়াইনের গ্লাস তুলে নিল। গ্লাসটা হাতে নিয়ে সে হালকা করে ঘুরিয়ে তাতে এক চুমুক দিল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ ঘুরিয়ে ধীরে ধীরে চারপাশে দেখতে লাগল। নজরে আসে সবকিছু স্বাভাবিক, কেউ কথা বলছে, কেউ হাসছে, কেউ ডিল করছে, কেউ শুধু দেখছে। হঠাৎ তার ভ্রু কুঁচকে গেল সামান্য। মনে হলো সে কিছু একটা দেখেছে। সে প্রথমে পাত্তা দিল না, চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। কয়েক সেকেন্ড পর আবার অজান্তেই তার দৃষ্টি ফিরে গেল সেই দিকটায়। এবং এইবার তার দৃষ্টি থেমে গেল, একদম স্থির হয়ে গেল। সামনে অদূরে এক রমণী দাঁড়িয়ে আছে। আলো ছায়ার মাঝে তার অবয়বটা স্পষ্ট আবার অস্পষ্ট, তার চুল, তার ভঙ্গি, তার দাঁড়িয়ে থাকার সেই পরিচিত ভঙ্গিমা। সবকিছুই এতটাই চেনা, যে বুকের ভেতরটা হঠাৎ করে কেঁপে উঠল আরজের। তার আঙুলের ফাঁকে ধরা গ্লাসটা থেমে গেল মাঝপথে। সে আর নড়ছে না, শুধু তাকিয়ে আছে একদৃষ্টিতে। তার বুকের ভেতর ধুকপুক শব্দটা যেন নিজের কানেই শুনতে পাচ্ছে সে। মস্তিষ্ক বলছে, অসম্ভব, কিন্তু চোখ বলছে, সেই। ঠোঁট নাড়িয়ে ফিসফিস করে আওড়ায়। এটা হ্যালুসিনেশন। গত 6 বছর এই মুখটা সে ঘুমে, জাগরণে, অন্ধকারে, আলোয় এতবার দেখেছে যে একসময় রিজভি পর্যন্ত বলেছিল, তার এই হ্যালুসিনেশন এখন রোগে পরিণত হয়েছে। মস্তিষ্ক বলছে, এটা সত্যি নাও হতে পারে, তবুও তার চোখ সরছে না, বা সরাতে পারছে না। দূরে দাঁড়িয়ে থাকা কালো গাউন পরা রমণী একটু নড়ার সাথে সাথে আলো এসে আছড়ে পড়ে তার মুখে। আর সেই মুহূর্তে আরজের বুকের ভেতর যেন কিছু একটা ভেঙে পড়ল। তার দৃষ্টি আরো গভীর হয়ে গেল। চোখে অবিশ্বাস, তীব্র আকুলতা, আর উচ্ছ্বাস সব একসাথে জমাট বাঁধল। এইবার সে শিউর, কোন সন্দেহ নেই। কিন্তু সামনের রমণীর সেদিকে খেয়াল নেই, সে একটু আগে এসেছে আর কিছু একটা নিয়ে হাসাহাসি করছে। আরজের কণ্ঠস্বর থেকে ধীরে বের হয়, ওয়াইফি। সানার চোখ নিচু হয়ে গেল। মিসেস খানম আবার বললেন, যে মায়েরা প্রতিদিন নিজের সন্তান হারাচ্ছে, তাদের কথা ভাবছ না? তুমি জানো আমি তোমাকে কার পরিচয় দিয়েছি? যে আমার মেয়ের মতো ছিল, যাকে আমি আমার স্বামীর অনুপস্থিতিতে নিঃসঙ্গতার জন্য নিয়ে এসেছি। সেও বাবার মতো দেশসেবা করতে গেল, আমার হাজারটা নিষেধাজ্ঞা উপেক্ষা করে। ব্যাস, আবারও একদিন আমার কাছে আরেকটা কফিন এলো। ও আমার নিজের পেটের সন্তান না হয়েও আমি শেষবারের মতো কফিন খুলে দেখতে পারিনি। তাহলে ওই মাগুলোর কি অবস্থা, যারা নিজের সন্তান প্রতিনিয়ত হারাচ্ছে? তুমি একবারও ওদের জায়গায় নিজেকে বসিয়ে দেখো। ওদের জায়গায় যদি আরভি। সে আর বাকিটা বলার আগেই রমণী বলে ওঠে, না, আমি থাকতে আমার ছেলের কিছুই হবে না। বিপরীত প্রান্তের ভদ্রমহিলার ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ঝুলিয়ে বলে, দেখেছ, সবাই নিজের সন্তানের কথাই ভাবে। তুমিও ভাবছ, তাই তো আর জেকে ছেড়ে এসেছ। এদিকে সানা বুঝতে পারছে না সবকিছু ঠিক থেকে আবারও কিভাবে উল্টে গেল। মন একদিকে টানছে, তো মস্তিষ্ক বিপরীত দিকের গান গাইছে। ভদ্রমহিলা তার অবস্থা বুঝে একটা দীর্ঘশ্বাস ছেড়ে তার গালে স্নেহের হাত রেখে নরম কণ্ঠে শুধায়, দিস ইজ দ্য লাস্ট টাইম, বেটা। যদি আমরা হেরে যাই তাহলে ওই পশুগুলোকে আটকানোর আর কেউ থাকবে না। ওরা জিতে যাবে। তাই এটুকু সময় ধৈর্য ধরতে হবে। ওই ওয়েবসাইট, ম্যান বিস্ট, ওটা বন্ধ করতে হবে। আর সাইয়েদার সিক্রেট ইমেইলে এটাও ছিল থমাস আর্জের সবচেয়ে কাছে। ওটা জ্যাক বা কাইলিনও হতে পারে। আই এম নট শিওর, তাই এখন আর্জের সামনে তোমার না যাওয়াই ভালো। ঘরের বাতাস ভারী হয়ে উঠল, সানা দ্বিধায় পড়ে গেল। মনে পড়ছে ছোট ছোট শিশুদের মুখ, মনে পড়ছে ডক্টর সাইয়েদার কথা। মিসেস খানম ধীরে বললেন, এই মিশন শেষ না হওয়া পর্যন্ত তোমার পরিচয় গোপন থাকবে। যতদিন না আমরা ডক্টর সাইয়েদার তারা চিহ্ন নিদের খুঁজে পাই। দীর্ঘ নীরবতার পর সানা ধীরে মাথা তুলে সে ধীরে বলে, ঠিক আছে, আমি রাজি। মিসেস খানম গভীরভাবে তার দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ছাড়লেন। তার কাছেও আর উপায় নেই, সত্যিটা বের করতে হলে তাকে এটা করতেই হবে, ওই নিষ্পাপ বাচ্চা ও মেয়েদের জন্য। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। ভেন্যুর ভেতরে তখন আলো, সঙ্গীত আর মানুষের কথাবার্তায় চারদিক ভরে আছে। ক্যামেরার ফ্ল্যাশ মাঝে মধ্যে ঝলসে উঠছে।
বিশাল হলরুমে নানা দেশের ডিজাইনার, মডেল, স্পন্সর, বিজনেসম্যান সবাই নিজেদের মতো করে মিশে আছে। এই ভিড়ের মাঝেই মিসেস দিলরুবা খানম ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তার পাশে দাঁড়িয়ে আছে সানা। তিনি সামনে আসতেই আশেপাশে থাকা কয়েকজন বড় বিজনেসম্যান তাকে লক্ষ্য করল। মুহূর্তেই তারা এগিয়ে এসে একজন বিস্মিত কণ্ঠে বলে, মিসেস দিলরুবা খানম, আপনি? আরেকজন হেসে ওঠে, ওয়াও, ইটস আ সারপ্রাইজ। আমরা তো ভেবেছিলাম আপনি কখনো পাবলিক ইভেন্টে আসেন না। মিসেস খানম ঠোঁটে শান্ত হাসি ফুটিয়ে প্রত্যুত্তর করে, সব সময় না, তবে কখনো কখনো সামনে আসতে হয়। আরেকজন এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল তার দিকে। আমি রিচার্ড লি। আমরা বহুদিন ধরে জাইফেরার সাথে কাজ করতে চাইছি। মিসেস খানম হাত মিলিয়ে ঠোঁটে হাসি টেনে বলেন, গুড টু মিট ইউ। চারদিকে তখন আরও কয়েকজন জড়ো হয়ে গেছে। একে একে শুরু হয় প্রশ্নের পালা। ম্যাম, আপনি কি আবার জাইফেরার নতুন কোনো প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছেন? শুনেছি জাইফেরা আবার গ্লোবাল মার্কেটে বড়ভাবে ফিরছে। এটা কি সত্যি? ম্যাম, আপনি তো অনেক বছর ধরেই লো প্রোফাইলে ছিলেন। হঠাৎ করে আজকে এই ফ্যাশন উইকে আসার কারণ? মিসেস খানম খুব স্বাভাবিক গলায় উত্তর দিতে লাগলেন। ব্যবসার জগতে সবসময়ই কিছু নতুন পরিকল্পনা থাকে। চারপাশে লোকজন মাথা নাড়ল। এইসব কথাবার্তার মাঝেই সানা দাঁড়িয়ে আছে তাদের একটু পাশে। কিন্তু তার ভেতরে যেন অন্য এক ঝড় বইছে। এই বিশাল ভিড়, এই অচেনা মানুষের ভিড়, এই আলো, এই ক্যামেরা সবকিছু মিলিয়ে তার ভীষণ অস্বস্তি লাগছে। মনে হচ্ছে আরভির সাথে একটু সময় কাটালে ভালো লাগতো, কিন্তু আরভি তো তার রুমে সানিতার সাথে, সানা তাকে নিয়ে আসেনি কেননা এত বড় পার্টিতে যদি কোথাও চলে যায় আবার মার্কানের লোকগুলো তো আছেই। সে অস্থির হয়ে চারদিকে তাকাতে লাগল। একবার ডানদিকে, একবার বামদিকে। তার বুকের ভেতর অকারণে একটা চাপা অস্বস্তি জমে উঠছে। হঠাৎ সে সামনে তাকায়, আর ঠিক সেই মুহূর্তে তার চোখ স্থির হয়ে গেল। তার মুখের রং এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে অবচেতনভাবে এক কদম পিছিয়ে যায়। মুহূর্তেই মিসেস দিলরুবা খানম তার হাত ধরে ফেললেন। কি হলো বেটা? তারপর তিনি সানার দৃষ্টি বরাবর তাকালেন। আর তখনই নজরে আসে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আরজে। আর তার দৃষ্টি সোজা সানার উপর, তীক্ষ্ণ, স্থির, গভীর দৃষ্টি। তার চোখ একদম নড়ছে না। মুহূর্তেই সানার বুকের ভেতরটা ধক করে উঠল। মনে হলো যেন কেউ তার বুকের ভেতর হঠাৎ একটা ভারী হাতুড়ি মেরে বসেছে। 6 বছর, পুরো 6টা বছর, এই 6 বছরে সে কতবার ভেবেছে যদি আবার কখনো তার সামনে দাঁড়াতে হয়? তখন সে কি করবে, আর যে কেই বাকি জবাব দিবে? এই প্রশ্নগুলোর উত্তর তার মাথায় কোনোদিনও আসেনি। কিন্তু সেই কল্পনা আর বাস্তব এক নয়। এই মুহূর্তে তার মনে হচ্ছে, তার শ্বাস আটকে যাচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তার চোখের সামনে দাঁড়িয়ে আছে, তার অতীত। যে মানুষটাকে সে ভুলতে চেয়েছিল। যে মানুষটাকে সে ভালোবেসেছিল। যে মানুষটাকে সে ঘৃণা করতেও গিয়েও তার দ্বারা হয়ে ওঠেনি। বিপরীতে থাকা আরজে, তার হাত কাঁপতে শুরু করে। সে দ্রুত নিজের আঙুলগুলো শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিজেকে সংবরণ করে নিল। কিন্তু সানার বুকের ভেতরের ধুকপুকানি যেন থামতেই চাইছে না। মিসেস দিলরুবা খানম তার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বললেন, নিজেকে সামলাও, আর যে মানুষ পড়তে পারে। তোমার চোখে যদি কিছু দেখে ফেলে, সব শেষ। কিন্তু সানার গলা যেন শুকিয়ে গেছে, তার ঠোঁট কাঁপছে। সে চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। নিজেকে শক্ত করে তারপর ধীরে ধীরে চোখ খুলে। আর তখনই নজর আটকায় আরজে ঠিক তার সামনে দাঁড়িয়ে। সে কখন এত কাছে চলে এসেছে সে বুঝতেই পারেনি। মিসেস দিলরুবা খানম দ্রুত নিজেকে সামলে নিয়ে এক পা সামনে এগিয়ে এলেন। তিনি হাত বাড়িয়ে বললেন, হ্যালো, মিস্টার আরজে। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু আরজে একবারও তার দিকে তাকালো না। তার চোখ এখনো স্থির সানার উপর। সেই তীক্ষ্ণ দৃষ্টি, সেই ঠান্ডা চোখ। যেন সে তাকে ভেতর পর্যন্ত পড়ে ফেলতে চাইছে। এদিকে সানার বুকের ভেতর তোলপাড় চলছে। তার ঠোঁট শুকিয়ে যাচ্ছে বারবার। মনে হচ্ছে যেন তার হৃদস্পন্দন এত জোরে হচ্ছে যে চারপাশের মানুষও শুনে ফেলবে। মিসেস খানম তড়িঘড়ি করে বললেন, মিট মাই ডটার। সুনেহনা খানম। এক মুহূর্ত নীরবতা, তারপর ধীরে ধীরে আরজের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে ওঠে, যেন সে জানত এটাই হবে। সে হাত বাড়িয়ে দিল সানার দিকে। তার চোখে অদ্ভুত এক ঝিলিক। ঠান্ডা স্বরে আওড়ায়, হ্যালো, মিসেস জাওয়ান। শব্দটা শুনে সানার চোখ বড় বড় হয়ে গেল। তার নিঃশ্বাস যেন থেমে গেল এক মুহূর্তের জন্য। মিসেস দিলরুবা খানম কিছু বলার জন্য মুখ খুলতে যাচ্ছিলেন কিন্তু তার আগেই আরজে আবারও বাঁকা হেসে বলে, ওহ, সরি, মিস খান। এক সেকেন্ড থেমে আবারও ঠোঁটের কোণের হাসি চেপে বলে, ওপস, এখন তো মিস খানম।
রানভীর, রানভীর জওয়ান। সানা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ এখনো বিস্ময় ভরা, যেন বিশ্বাস করাতে পারছে না নিজের বিস্ফোরিত নয়ন জোড়াকে। তার সামনে বাড়িয়ে রাখা আর্যের হাতের দিকে সে তাকিয়ে আছে। বুঝতে পারছে না, সে কি করবে? হাত বাড়াবে, নাকি না? তার মাথায় যেন হাজারটা চিন্তা ঘুরছে। এটা কি সত্যি? সত্যিই কি তার সামনে দাঁড়িয়ে আছে তার অতীত? মিসেস দিলরুবা খানম রমণীর অবস্থা বুঝে তিনি কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই হঠাৎ আর্যে সানার একটু বাড়িয়ে রাখা হাত ধরে এক ঝটকায় তাকে নিজের দিকে নিয়ে আসে। আর পরের মুহূর্তেই সানা তার বুকের উপর আছড়ে পড়ে। সাথে সাথে আর্যে তাকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে, এতটা জোরে যেন পাঁজর বেদ করে বুক পিঞ্জিরায় ঢুকিয়ে ফেলবে। সে যেন নিজের এতদিন পুড়তে থাকা বুকটাকে একটু শান্ত করতে চাইছে। বিষয়টা এত দ্রুত ঘটে গেল যে কেউ বুঝে উঠতে পারল না। সানা নিজেও বুঝে ওঠার আগে হঠাৎ করে তার বুকের সাথে ধাক্কা খেল। আর্যে অন্য হাতে শক্ত করে চেপে ধরেছে তার কোমর। এত শক্ত যেন তার আঙুলের নখ ঢুকে যাবে। সানার মুখ থেকে বেরিয়ে এল ব্যথাতুর শব্দ। আহহ! আর্যে চোয়াল শক্ত করে এমনভাবে তাকিয়ে আছে যেন এই মুহূর্তেই তাকে চোখ দিয়ে গিলে খাবে। মিসেস দিলরুবা খানম তার দৃষ্টি দেখে চমকে উঠলেন। তিনি তাড়াতাড়ি এগিয়ে এসে সানাকে টানতে লাগলেন। মিস্টার আর্যে, লিভ মাই ডটার। বহু কসরতে 5 মিনিট পর তিনি সানাকে আলাদা করলেন। কিন্তু আর্যে নিজেই ধীরে ধীরে তাকে ছেড়ে দিল। তার চোখ এখনও রতারা চিহ্ন তোচক্ষুর মতো লাল। 6 বছরের জমে থাকা আতারা চিহ্ন গুণ যেন তার দৃষ্টিতে জ্বলছে। মিসেস খানম শক্ত কণ্ঠে বললেন, এটা কি ধরনের বেয়াদবি? তুমি আমার মেয়ের সাথে। তাকে থামিয়ে আর্যে ধীরে ঘাড় কাত করে তার দিকে তাকালো, তার ঠোঁটে ঠান্ডা হাসি ঝুলিয়ে বলে, মিসেস সেকেন্ড মাদার ইন ল। মিসেস খানমের চোখ কঠিন হয়ে গেল। আর্যে একটু হেসে আবার বলে, ওপস, মিসেস খানম, আমি কি নিজের ওয়াইফাই মিন আপনার মেয়ের সাথে একটু কথা বলতে পারি? আর্যে সামান্য ঝুঁকে হিসহিসিয়ে আওড়ায়, প্রাইভেটলি। মিসেস খানম সাথে সাথে বলেন, নো, এটা সম্ভব নয়। কিন্তু তখনই আর্যে মাথা ঘুরিয়ে জ্যাকের দিকে তাকায়, চোখ দিয়ে কিছু একটা ইশারা করতেই মুহূর্তের মধ্যেই কয়েকজন বিজনেসম্যান এগিয়ে এল। মিসেস খানম, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। জাইফেরার নতুন প্রজেক্ট নিয়ে। আমরা একটা প্রপোজাল দিতে চাই। তারা চারদিক থেকে তাকে ঘিরে ফেলল। ধীরে ধীরে তাকে অন্যদিকে নিয়ে যেতে লাগে। তিনি বিরক্ত হয়ে বলেন, এক্সকিউজ মি, কিন্তু তারা কথা বলতে বলতে তাকে নিয়ে যাচ্ছিল। না চাইতেও তাকে যেতে হলো। তিনি বুঝতে পারেন ওই সময় তিনি আর্যেকে যেভাবে ব্যস্ত করেছিলেন, আর্যেও তার সাথে একই খেলা খেলছে। তিনি আর্যের দিকে তাকাতেই দেখে আর্যে তাকে হাত দিয়ে টাটা দেখাচ্ছে। যাওয়ার আগে তিনি দ্রুত সানার কানের কাছে ঝুঁকে বললেন, মনে রাখবে, তুমি এখন সানা নও। তুমি সুনেহনা খানম, সেই অনুযায়ী বিহেভ করবে। প্লিজ, সানা। ভেন্যুর ভেতরে তখনও পার্টির আবহ পুরোপুরি জমে উঠেছে। নরম জ্যাজ মিউজিক ধীরে ধীরে ভেসে আসছে চারপাশে। বিশাল হলরুমের ছাদ থেকে ঝুলে থাকা ক্রিস্টাল ঝাড়বাতিগুলো সোনালি আলো ছড়িয়ে দিয়েছে পুরো পরিবেশে। কোথাও ক্যামেরার ফ্ল্যাশ, কোথাও হাসির শব্দ, কোথাও ব্যবসায়িক আলোচনার গম্ভীর গুঞ্জন। বিভিন্ন দেশের ডিজাইনার, মডেল, স্পন্সর আর বড় বড় বিজনেসম্যানরা নিজেদের মতো করে ব্যস্ত। কিন্তু এই বিশাল ভিড়ের মাঝেও একটা দৃষ্টি যেন সবকিছু ছাপিয়ে দাঁড়িয়ে আছে, আর্যের দৃষ্টি। সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ একটুও সরছে না। সোজা সানার উপর, তীক্ষ্ণ, গভীর, প্রখর। যেন সে তার ভেতরটা ছিঁড়ে পড়ে ফেলতে চাইছে। এদিকে সানার বুকের ভেতর যেন ঝড় বইছে। আর্যের সেই দৃষ্টি তাকে ভীষণ অস্বস্তিতে ফেলে দিচ্ছে। মনে হচ্ছে যেন তার শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে। সে অস্থির হয়ে চারদিকে তাকাতে লাগল। তার চোখ দ্রুত মানুষের ভিড়ের মধ্যে কাউকে খুঁজতে লাগল, এসপি আর ঈশানীকে। না, কোথাও দেখা যাচ্ছে না। সে একবার ডানদিকে তাকালো, একবার বামদিকে। কিন্তু কোথাও তাদের দেখা নেই। তার চোখে ক্ষোভ জমে উঠে, মনে মনে দাঁত চেপে আওড়ায়। বিশ্বাসঘাতকের দল, নিশ্চয়ই ওরা আগেই রণবীরকে দেখে ফেলেছে। আর আমাকে এখানে রেখে পালিয়েছে। এই স্বার্থপরগুলো নাকি আমার বন্ধু। বন্ধু না, বন্ধু নামের কলঙ্ক। সানা কয়েকবার আর চোখে তার দিকে তাকিয়েছিল আর্যের দিকে। প্রতিবারই নজর আটকায় আর্যে কেমন তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই গিলে খেয়ে ফেলবে। সানার সামনে নজর ঘুরাতে এক ঝলক পড়ে এসপির উপর যে তাকে দূরে দাঁড়িয়ে ঠোঁটে আঙুল রেখে চুপ দেখাচ্ছে। তারপর আবারও মিলিয়ে গেল। এভাবে সে ঈশানীকেও দেখেছে। দুটোই যে আর্যের হাত থেকে পালাচ্ছে সেটা ভালোমতোই বুঝতে পারছে সানা। এদিকে ঈশানী আর এসপির হালাত খারাপ। সব এক্সিট গেটে আর্যের লোক দাঁড়ানো। না তারা বের হতে পারছে, না কোন দিকে যেতে পারছে।
শুধু মানুষের ভিড়ে ভিড়ে হাঁটছে, কখন যে দুটো ধরা পড়ে সেই ভয় তারা ইন্তেজার। সানা আবার চারদিকে তাকাতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ তার শরীর কেঁপে ওঠে। কারণ সে বুঝতেই পারেনি কখন আর যে তার একদম কাছে চলে এসেছে। এতটাই কাছে যে তার গরম নিঃশ্বাস এসে লাগছে সানার কানের পাশে। আর যে ধীরে ধীরে ঝুঁকে একটা গভীর শ্বাস টেনে নিল, যেন বহুদিন পর সেই চিরচেনা সুবাসটা বুক ভরে নিতে চাইছে। একটা মুহূর্তের জন্য তার চোখ বন্ধ হয়ে গেল। তারপর তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। সেই সময়ই সানার কানে ভেসে এলো পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর, ইউ লুক লাইক মাই ওয়াইফ। সানা চমকে উঠে, মুহূর্তে তার চোখ বড় হয়ে গেল। আর যে মনে মনে বাঁকা হেসে সাথে সাথে আবার বলে, উফস, সরি, এখন তো এক্স ওয়াইফ। এক্স শব্দটা শুনে সানার চোখ যেন বিস্ফীত হয়ে গেল। তার বুকের ভেতর যেন কিছু একটা ধসে পড়ল। মনে হলো সে যেন ভুল শুনেছে। হয়তো সে ভুল শুনেছে। ঠোঁট থেকে ফিসফিস করে বের হয়, এক্স। সে ভেবেছে হয়তো আর যে ভুল বলেছে, কিন্তু তার সেই আশাকে মুহূর্তেই ভেঙে দিয়ে আর যে আবার বলে, হুম এক্স, ইউ নো। সে ধীরে ধীরে তার চারপাশে এক পা ঘুরে দাঁড়ালো। তার চোখ এখনো সানার মুখে স্থির। সে ঠোঁট বাঁকিয়ে বলে, 6 বছর আগে সে বলেছিলে সে আমাকে কখনো ছেড়ে যাবে না। এক সেকেন্ড থেমে সে আবার বলে, আর তারপর একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম সে নেই, ওখানে ডিভোর্স পেপারস ছিল। তার চোখে ক্ষণিকের জন্য অন্ধকার নেমে এলো। আই ফাইনালি সাইন্ড দেম। মুহূর্তেই সানার বুকের ভেতর যেন সবকিছু থেমে গেল। তার মাথা ঝিমঝিম করতে লাগল। সে তো ভেবেছিল সে সাইন করেছে, কিন্তু আর যে কখনোই সাইন করবে না। সে তো ভেবেছিল আর যে এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখবে, কিন্তু সে সাইন করেছে। এই একটা সত্য যেন তার বুকের ভেতরটা ছিন্নভিন্ন করে দিল। তার শ্বাস ভারী হয়ে ওঠে। কিন্তু তার ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে ওঠে, একটা মেকি হাসি। যাতে সামনের মানব বুঝতে না পারে তার ভেতরে কি চলছে। আর যে সেই হাসিটা লক্ষ্য করল। তার চোখ সরু হয়ে এল। সে ধীরে মনে মনে বলল, ওয়াও, নো রিয়েকশন, আই থট ইউ মাইট বি শোকড। আর যে আবারও ঝুঁকে ঠিক তার মুখের সামনে এলো, আবারও তার আঘাতগুলোকে পুনরুজ্জীবিত করতে ফের বলে, মিসেস সরি মিস খানম। শি সেইড, নো গুড বাই, নো এক্সপ্লানেশন, নাথিং। তারপর আবার ঠোঁট বাঁকিয়ে বলে, সো আই থট মেবি শি ওয়ান্টেড দ্যাট ডিভোর্স। সানার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে কোনোমতে বলে, কনগ্র্যাচুলেশন। আর যে হঠাৎ শব্দ করে হেসে দিল, ওহ থ্যাংক ইউ। এদিকে সানার বুকের ভেতর তখন যেন সব বাঁধ ভেঙে পড়ছে। ডিভোর্স, এই একটা শব্দ তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তার মনে হচ্ছে সে যেন দম নিতে পারছে না। তার পৃথিবী যেন ঘুরে উঠছে। সে কোনভাবেই আর্যের থেকে এমন কোল্ড বিহেভ আশা করেনি। তবু সে ঠোঁটে হাসি ধরে রাখল। আর যে সেই হাসি দেখেই বুঝতে পারছে সে লড়ছে, ভেঙে পড়ছে, কিন্তু দেখাচ্ছে না। আর্যের চোখে ধীরে ধীরে এক অদ্ভুত তৃপ্তি ফুটে ওঠে। সে গভীরভাবে সানার দিকে তাকিয়ে আছে। তার প্রতিটা রিয়েকশন লক্ষ্য করছে। এদিকে সানার ছোটবেলার অভ্যাস, বেশি ঘাবড়ে গেলে হাত কোচলানো। সেই অভ্যাস সম্পর্কে আর্যে নিজে অবগত। সে কিতকাল লক্ষ্য করল বিষয়টা। তারপর ঠোঁটের কোণে হাসি চেপে আরেকটু ঝুঁকে এসে ফিসফিস করে বলে, ইউ নো মিসেস জাওয়ান, নো, সরি, মিস খানম। আমার ওয়াইফ। এগেইন মিস্টেক এক্স ওয়াইফ। ও নার্ভাস হলে এই রকম করত। রমণী তার চোখের দিকে তাকিয়ে নিজের হাতের দিকে তাকায়, তড়িঘড়ি করে নিজের হাত থামিয়ে একটু সরে গেল তার থেকে। অবশেষে সানা আর পারল না। সে ধীরে বলে, এক্সকিউজ মি। আর যে সাথে সাথে একপাশে সরে দাঁড়ালো। তার হাত দিয়ে পথ দেখিয়ে বলে, ইয়েস, প্লিজ। সানা একবার আর চোখে তার দিকে তাকালো। তারপর নিজের গাউনটা সামলে দ্রুত পায়ে হাঁটতে লাগলো ওয়াশরুমের দিকে। তার পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। আর ঠিক তখনই আর যে শব্দ করে হেসে ওঠে, তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে ধীরে বলে, ফাইনালি, আফটার আ লং টাইম আই গট আ ইন্টারেস্টিং গেম। তার চোখে অদ্ভুত আগুন জ্বলছে। সে ফিসফিস করে বলে, লেটস প্লে আ সুইট গেম, ওয়াইফি। 6 বছর আমি পড়েছি, এবার তোমার পালা। তোমাকেও পড়তে হবে। ততটুকু, যতটুকু হলে তুমি আর আমাকে ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারবে না। তার চোখে তখন অন্ধকার ঝিলিক ফুটে ওঠে। সে ফের নিজের ঠোঁট কামড়ে বলে, তুমি অভিনয় করবে, তুমি আমাকে চেনো না। আর আমি দেখব কতক্ষণ তুমি নিজের হৃদয়কে মিথ্যা বলতে পারো। দেখি তো, তোমার অভিনয় আগে ভাঙে নাকি আমার ধৈর্য। আর একবার আমার ধৈর্য ভেঙে গেলে সারা জীবনের মতো তুমি বন্দী। সো লেটস বিগিন দিস লিটল গেম ইউ ওন্ট ফরগেট। তুমি ভান করো তুমি আমাকে চেনো না,
আর আমি ধীরে ধীরে তোমাকে মনে করিয়ে দেব তুমি আসলে কার। আর এই খেলাটা যত দীর্ঘ হবে তত বেশি মজা হবে, তোমাকে আবার আমার করে নেওয়ার মুহূর্তটা। এন্ড ট্রাস্ট মি মাই লাভ, আই এম গোয়িং টু এনজয় দিস গেম ভেরি মাচ। এই বলে সে ধীরে ধীরে হাঁটতে শুরু করল ওয়াশরুমের দিকেই। হাঁটতে হাঁটতেই সে কানে থাকা ইয়ারপিসে আদেশ ছুড়ে। জ্যাক ওপাশ থেকে সঙ্গে সঙ্গে উত্তর এলো, ইয়েস বর্ষ, পুরো ওয়াশরুম এরিয়া খালি করো রাইট নাও। আর হ্যাঁ, ওই বারোভাতারিটাকে তাড়াতাড়ি খুঁজে বের কর। আই এম ড্যাম শিওর ওই আমার পাখিটাকে এখানে এনেছে। আমি একটু ক্লাস নিয়ে আসি ম্যাডামের। রাত তখন আরো ঘন হয়ে উঠেছে। নিচের হলরুমে পার্টি এখনো তুঙ্গে। ঝলমলে আলো, সুরেলা মিউজিক আর মানুষের কোলাহলে ভরে আছে পুরো আরোরা গ্র্যান্ড পাভিলিয়ন। হাসি, গ্লাসের ঠোকাঠুকি, ব্যবসার গোপন আলাপ আর ক্যামেরার ফ্ল্যাশ সবকিছু মিলিয়ে। কিন্তু এই ঝলমলে পার্টির ভেতরেই চলছে আরেকটা অদৃশ্য একটা লুকোচুরি। ঈশানী দ্রুত ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছে। তার চোখ চারদিকে ঘুরছে, কোনোমতে আর্যের লোকেরা যেন তাকে না দেখে, কেউ যেন তাকে না ধরে। সে দ্রুত হাঁটতে হাঁটতে একটা কর্নার ঘুরতেই হঠাৎ কারো সাথে ধাক্কা খায়। সে মাথা তুলে মুখ থেকে বিরক্ত সূচক শব্দ বেরোবে তার আগেই চোখ বড় হয়ে গেল। কেননা সামনে দাঁড়িয়ে আছে জ্যাক, যে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশানীর বুক ধক করে উঠল। এক সেকেন্ডের জন্য সে স্থির হয়ে গেল, তারপর নিজের অজান্তেই হঠাৎ দুহাত নেড়ে দ্রুত বলে উঠে, আমি সানাকে চিনি না। জ্যাক ভ্রু কুঁচকে তাকায়। কিন্তু বিপরীতে ঈশানী থামল না। সে বলতেই থাকে, সানা কোথায় আমি জানি না, আমি এখানে ওর সাথে আসিনি, আমি ওকে দেখিনি, আমি কিছুই জানি না। রমণীর ব্যবহারে জ্যাকের যা বুঝার সে বুঝে নিল। জ্যাক ধীরে ধীরে মাথা কাত করে ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ফুটিয়ে বলে, মিস ঈশানী শাহ, আমি তো আপনাকে কিছু জিজ্ঞেসই করিনি। ঈশানী মুহূর্তে থেমে গেল। তার মুখটা এক সেকেন্ডের জন্য ফ্যাকাশে হয়ে গেল। নিজের ভুলের কারণে নিজেকে থাপড়াতে ইচ্ছা করছে। সে একটা ফাঁকা ঢোক গিলে তোতলাতে লাগে। ইয়ে, মানে, আমি আসলে, আমি আমি এখানে ফ্যাশন শো দেখতে এসেছি। মানে, আমি তো এখন ওয়ার্ল্ড ট্যুরে আছি। সে হাত নাড়িয়ে বলে, বিভিন্ন দেশের কালচারাল ইভেন্ট, ফ্যাশন ইভেন্ট এসব কভার করছি। জ্যাক হাত গুটিয়ে দাঁড়ায়, তার চোখে সন্দেহ স্পষ্ট। রিয়েলি? ঈশানী তাড়াতাড়ি বলে, হ্যাঁ, তুমি জিজ্ঞেস করবে ভেবেই আমি আগে বলে দিলাম। জ্যাক কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে বলে, ইন্টারেস্টিং। ঈশানী বুঝল না তার এটা বলার মানে, তাই ভুরু কুঁচকে বলে, কি? কারণ আমি আসলে শুধু বলতে যাচ্ছিলাম আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। মুহূর্তে ঈশানী ওহ বলে সরে দাঁড়ায়। জ্যাক তার পাশ কাটিয়ে সামনে যেতে যেতে কানে থাকা ইয়ারপিসে বলে, বসো, মনে হচ্ছে ম্যামের সাথে মিস ঈশানীও ছিল। এদিকে ঈশানী একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ঠিক তখনই সামনে থেকে আরেকজন এসে দাঁড়ায়। ঈশানীর পা থেমে গেল। সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে সে এক মুহূর্তের জন্য ভ্রু কুঁচকাল। কিন্তু লোকটা, সে যেন স্থির হয়ে গেছে। তার চোখ বিস্ময় বড় হয়ে গেছে। সে বিশ্বাসই করতে পারছে না সামনে যাকে দেখছে তাকে এক পলক দেখার জন্য সে গত 6 বছর চটপট করেছে। তার বুকের ভেতর যেন হঠাৎ ঝড় বয়ে গেল। আজ তার চোখের সামনে এখন সেই মেয়েটা দাঁড়িয়ে আছে ঈশানী। কিন্তু ঈশানী যেন ততটা গুরুত্ব দিল না। সে হালকা ভ্রু তুলে একটা ছোট্ট হাসি দিল বলে, ওহ, হাই, রওনাক। রওনাক স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে এখনো অবিশ্বাস। ঈশানী ঘড়ির দিকে তাকিয়ে তড়িঘড়ি করে বলে, ওকে, আই হ্যাভ টু গো। রওনাক তাড়াতাড়ি বলে, ওয়েট, ঈশানী, উদ্ধৃতি চিহ্ন। কিন্তু বিপরীতে রমণী থামল না। সে ভিড়ের মধ্যে ঢুকে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে সে মানুষের ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। রওনাক যেন এখনো বিশ্বাস করতে পারছে না। সে ধীরে ধীরে চারদিকে তাকাতে লাগল। ঈশানী, সে দ্রুত ভিড়ের মধ্যে হাঁটা শুরু করে, তার চোখ চারদিকে খুঁজছে। মনে হচ্ছে যেন হারিয়ে যাওয়া কিছু ফিরে পেয়েছে, আবার হারিয়ে ফেলেছে। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। সে পকেট থেকে ফোন বের করে স্ক্রিনের দিকে তাকাতেই তার ভ্রু কুঁচকে গেল। কলটা কেটে দিতেই 2 সেকেন্ড পরে আবার ফোন বেজে উঠল। সে বিরক্ত হয়ে ফোনটা কানে তুলে, আই উইল কল ইউ ব্যাক। বিপক্ষে ব্যক্তিকে কিছু বলতে না দিয়ে সে কলটা কেটে দিল। ফোনটা আবার পকেটে ঢুকিয়ে তার চোখ আবার ভিড়ের মধ্যে খুঁজতে শুরু করে কাঙ্ক্ষিত রমণীকে। পার্টির এই ঝলমলে রাতের মধ্যেও সানার ভিতরটা সম্পূর্ণ ভেঙে পড়া এক নিঃশব্দ অন্ধকার। কিছুক্ষণ আগে থেকেই তার বুকের ভেতরটা যেন ভারী হয়ে উঠছিল। চারপাশের মানুষের হাসি, আলো, সুর সবকিছু তার কাছে অসহ্য লাগছিল। তাই সে ধীরে ধীরে ভিড় এড়িয়ে সোজা চলে আসে পাভিলিয়নের বিলাসবহুল ওয়াশরুমের দিকে।
সানা বাথরুমে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। দরজায় পিঠ ঠেকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সে। তার বুকটা যেন খুব জোরে ওঠানামা করছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে বেসিনের সামনে দাঁড়ায়। তার চোখ দুটো লালচে হয়ে আছে। মাথার ভেতর বারবার ঘুরে বেড়াচ্ছে আর্যের বলা কথাগুলো। রমণী ধীরে ধীরে বেসিনের সামনে এসে দাঁড়ায়। মাথাটা নিচু করে হাত দুটো শক্ত করে বেসিনের ধারে রাখা। আর তখনই ভেতরে জমে থাকা সেই অনুভূতিগুলো হঠাৎ করে ঝড়ের মতো উঠে আসে। মনে পড়ে সেই সকাল, সেই কাগজটা। ডিভোর্স পেপার, যেটা সে ভুলার অনেক চেষ্টা করেছে কিন্তু ভুলতে বরাবরই অক্ষম হয়েছে। তবে সে বিশ্বাস করছিল, আর যে সাইন করবে না। এটা মনে পড়তেই সানার বুকের ভেতরটা যেন আবার ছিঁড়ে যায়। সে হঠাৎ করে দুই হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে। ভিতরের যন্ত্রণাগুলো বেরিয়ে আসতে চাইছে কিন্তু সে মরিয়া হয়ে সেটা আটকাতে চাইছে। নিজেকে মনে মনে বোঝায়, না, না, এখানে না। তার হাত কাঁপছে, কিছু পলের নিঃশব্দ লড়াই, তারপর সে তাড়াতাড়ি বেসিনের কল খুলে মুখে পানি ছিটিয়ে ধীরে ধীরে মাথা তোলে। ঠান্ডা পানির ফোঁটা তার গাল বেয়ে গড়িয়ে পড়ছে। সে গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলে নিতে চায়। এই পার্টিতে আসার সিদ্ধান্তটাই ভুল ছিল, এখন সেটা আরও স্পষ্ট লাগছে। সে চোখ তুলে আয়নার দিকে তাকায়। আর ঠিক তখনই তার বুকের ভেতরটা ধক করে ওঠে, কেননা আয়নায় তার নিজের প্রতিচ্ছবির ঠিক পিছনে দাঁড়িয়ে আছে এক মানব। দুই হাত বুকে আড়াআড়ি ভাবে বেঁধে রাখা, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আর্যে। সানার আঙুলগুলো বেসিনের ধারে শক্ত হয়ে যায়। এক মুহূর্তের জন্য তার মনে হয় শরীরটা জমে গেছে। কিন্তু পরের মুহূর্তেই সে দ্রুত নিজের ভেতরের সব অস্থিরতা চাপা দিতে চেষ্টা করে। একটা শুকনো ঢোক গিলে ধীরে ঘুরে দাঁড়ায়। ঠোঁটের কোণে জোর করে একটা ভদ্র হাসি এনে বলে, মিস্টার জওয়ান, আপনি এখানে? আর্যের দিক থেকে কোনো প্রত্যুত্তর আসে না। সে শুধু ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। তার চোখের দৃষ্টি এতটাই গভীর যে মনে হচ্ছে যেন সানার মুখের ভেতর দিয়ে সরাসরি তার আত্মাটা পড়ে ফেলতে চাইছে। কিন্তু ঠোঁটের কোণের বাঁকা হাসি তা বুঝতে দিতে অক্ষম। দেখেই বোঝা যাচ্ছে সে ভিতরের রাগটাকে কতটা সংবরণ করে রেখেছে। কিছু সেকেন্ড চুপ থেকে সে বলে, ইন্টারেস্টিং। সানা বুঝল না তার কথার মানে, তাই সে ভ্রু কুঁচকে তাকায়। আরজে ফের বলে, আমি ভাবছিলাম হয়তো চোখ ভুল দেখছে। সে আরও এক পা এগিয়ে আসে রমণীর দিকে। ঠান্ডা স্বরে আওড়ায়, কিন্তু এখন কাছে এসে দেখছি, ভুল না। সানা আরেকটু পিছনে গিয়ে স্বাভাবিক গলায় বলে, আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। আরজে হালকা হেসে ঘাড় কাত করে তার পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে বলে, হাউ ইজ দিস পসিবল? আপনি আর আমার ওয়াইফ, সরি এক্স ওয়াইফ কিভাবে এতটা একরকম হতে পারেন? আর্যের মুখ থেকে এই এক্স ওয়াইফ শব্দটা শোনা মাত্রই সানার মনে হলো যেন কেউ বুকের ভেতর ছুরি ঘুরিয়ে দিল। তবুও সে মুখে তার ছিটেফোঁটাও প্রকাশ হতে দেয় না, শুধু নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে আছে। আর্যে এবার হাত বাড়িয়ে রমণীর পেলব গালে বুলায়। সাথে সাথে সানা তার হাতটা সরানোর আগেই আর্যে দুই হাতে তার গাল চেপে ধরে ঠোঁটে হাসি টেনে বলে, ঠিক আমার ওয়াইফের মতো। সানা দ্রুত তার হাত সরিয়ে দেয়। কিন্তু বিপরীত পাশের মানব থামে না, সে এবার তার নাক, গলা, চোখে হাত রেখে বারবার বলছে, একদম সেম। এই চোখ, এই ঠোঁট। রমণী বিরক্ত হয়ে এক ঝটকায় তার হাত সরিয়ে শক্ত কণ্ঠে শুধালো, মিস্টার জওয়ান, প্লিজ। কিন্তু আরজে যেন শুনছেই না। সে যেন এসব কাজে আরও বেশি আনন্দ পাচ্ছে। আরজে আবারও সানাকে একটানে নিজের কাছে নিয়ে এসে তার কেশবে মুখ ডুবিয়ে দিল। মুহূর্তে সেই কাঁচা গোলাপের সুবাস পৌঁছে গেল তার নাসারন্ধ্র বেদ করে। সানা তড়িঘড়ি করে সরে গেল। আরজে তার দিকে ঝুঁকে ফিসফিস করে, সেম স্মেল। সানা আবারও তাকে হাত দিয়ে সরিয়ে দেয়। নিজেকে শক্ত করে বলে, পৃথিবীতে একরকম দেখতে 7 জন মানুষ থাকে। হয়তো সেটা আপনি ভুলে গিয়েছেন। আচ্ছা তাই নাকি? মনে হচ্ছে আপনি সিনেমা একটু বেশি দেখেন। সানার তরফ থেকে কোন শব্দ এলো না। কিন্তু ভেতরে তার হৃদস্পন্দন এত দ্রুত চলছে যেন বুক ফেটে বেরিয়ে আসবে। আরজে আবারও বিভিন্ন প্রশ্ন করতে থাকে, পুরনো স্মৃতির কথা বলতে থাকে। আর সানা বারবার সেগুলো এড়িয়ে যায়। কিন্তু তার কণ্ঠে সামান্য নার্ভাসনেস স্পষ্ট। সে ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে। একসময় তার পিঠ বেসিনে ঠেকে যায়। আরজে এখন একদম কাছে, এতটা যে তার প্রতিটা গরম নিঃশ্বাস সানার মুখে লাগছে। সানা চারদিকে তাকিয়ে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে। ঠিক তখনই তার কানে আসে পুরুষালী ভারী কণ্ঠস্বর, মিসেস জওয়ান। মুহূর্তে সানা চোখ তুলে তার দিকে তাকায়, সাথে সাথে আরজে ঠোঁট বাঁকিয়ে বলে, সরি, মিস খানম, লেট মি চেক ওয়ান মোর থিং। আমার ওয়াইফের বাম কাঁধে একটা তিল ছিল। সানার বুক ধক করে ওঠে, তার চোখ স্থির হয়ে যায় আরজের উপর।
আরজে ফের বলে, আমি সেটা দেখতে চাই। সানা তৎক্ষণাৎ নিষেধ করে দিল, নো মিস্টার জওয়ান। কিন্তু আরজে তার একটা কথাও শুনল না। সে অনুমতির তোয়াক্কা না করে একটানে তার ড্রেসের উপরে কোট খুলে ফেলে। সানার পোশাকটা অফ শোল্ডার হওয়ার দরুন তার উন্মুক্ত কাঁধ পরিষ্কার দেখা যাচ্ছে। আরজে ঝুঁকে পড়ে সেখানে মন দিয়ে খুঁজতে থাকে। কিন্তু নজরে আসে সেখানে কন্তিলের চিহ্নও নেই। মুহূর্তে তার চোয়াল শক্ত হয়ে যায়। এখানেই তো ছিল। সে আবার তাকায়। চোখ প্রায় উন্মত্তের মতো খুঁজতে থাকে যেন কোন গুরুত্বপূর্ণ কিছু সে হারিয়ে ফেলেছে। বারবার বলছে, কোথায়? এখানেই ছিল, আই নো। সানার আর সহ্য করতে পারল না। সে কখন থেকে আরজেকে বলছে কিন্তু তার কানে যেন ঢুকছেই না। সে এবার দুহাতে জোরে ধাক্কা দিয়ে বলে, স্টপ ইট, মিস্টার জওয়ান, আর ইউ ক্রেজি? সানা বড় বড় শ্বাস ফেলছে, অন্যদিকে আরজে 2 কদম পিছিয়ে যায়। কিন্তু পরের মুহূর্তেই আবার এগিয়ে আসে। হঠাৎ একটানে সানাকে টেনে বেসিনের পাশের খালি জায়গাটায় বসিয়ে কোনোরকম আগমনী বার্তা ছাড়াই তার অধর দুটো শক্ত করে চেপে ধরে। সানা হতভম্ব, সে হাত দিয়ে ধাক্কা দিতে থাকে। কিন্তু আরজে তার 2 হাত তুলে দেয়ালে চেপে ধরে। তারপর আবার ঠোঁটে ঝুঁকে পড়ে একটার পর একটা গভীর কামড় বসিয়ে দিল তার অধরে। বিপরীতে রমণী কিতকাল পর শান্ত হয়ে আসে। আরজে ধীরে তাকে ছেড়ে দিয়ে তার চোখের দিকে তাকায়। নজরে আসে সানা অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আরজে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। তার কানের কাছে মুখ নিয়ে নেশালো কণ্ঠে ফিসফিসায়, লিপ টেস্ট, ও সেম। তারপর সে সানার হাত ছেড়ে দেয়। মুহূর্তের মধ্যেই সানা তাকে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে সরিয়ে এক দৌড়ে দরজা খুলে বেরিয়ে যায়। তার পদক্ষেপ দ্রুত, প্রায় পালানোর মতো। করিডোরের আলো রমণীর মুখে পড়তেই বোঝা যায় তার বুক ওঠানামা করছে দ্রুত শ্বাসে। আরজে কিছুক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে থাকে। বাথরুমের নিস্তব্ধতার ভেতর শুধু পানির টুপটাপ শব্দ। তারপর সে ধীরে ধীরে মাথা তুলে দরজার দিকে তাকায়, যেদিক দিয়ে সানা বেরিয়ে গেছে। হঠাৎ করেই তার ঠোঁটের কোণে একটা অদ্ভুত তৃপ্তির হাসি ফুটে ওঠে। হাত বাড়িয়ে নিজের ঠোঁট মুছে পরের মুহূর্তেই সেই হাসি বড় হতে হতে একসময় অট্টহাসিতে পরিণত হয়। তার হাসির শব্দ যেন পুরো বাথরুমে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। কয়েক সেকেন্ড পর সে নিজেই ধীরে ধীরে হাসি থামায়। তার চোখে তখন এক অদ্ভুত ঝলক, একটা ভয়ঙ্কর নিশ্চয়তা। ফিসফিস করে আওড়ায়, তুমি তার থেকে পালাতে চাইছ, যার কাছে অন্ধকারে তোমার ছাটা পর্যন্ত চিরচেনা। আরজে ধীরে ধীরে বেসিনের কাছে গিয়ে দাঁড়ায়। তার আঙুল দিয়ে হালকা করে স্পর্শ করে সেই জায়গাটা, যেখানে কয়েক মুহূর্ত আগে সানা বসেছিল। তার ঠোঁটে আবার সেই রহস্যময়ী হাসি। মাই লাভ, তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত এখনো আমার অন্ধকারের বন্দী। আরজে আয়নার দিকে তাকায়, নিজের প্রতিচ্ছবির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে, দ্যাটস ওয়ান থিং ইউ র ফরগেটিং। মানুষ পৃথিবীর সবার কাছ থেকে লুকাতে পারে, কিন্তু যার সাথে তার আত্মা জড়িয়ে থাকে, তার কাছ থেকে কখনো না। আমি সেই অন্ধকার পথ, যার একমাত্র যাত্রী তুমি। আমি সেই গন্তব্য, যেখানে শেষ পর্যন্ত তুমি শুধু আমার। ফ্যাশন শো তখন জমে উঠেছে। আলো, সঙ্গীত আর মানুষের ভিড়ে পুরো আরোরা গ্র্যান্ড পাভিলিয়ন যেন এক অদ্ভুত উত্তেজনায় ভাসছে। কিন্তু এই ঝলমলে পরিবেশের আড়ালেই কয়েকজন মানুষের জন্য রাতটা হয়ে উঠেছে ধাওয়া আর লুকোচুরির। এসপি দ্রুত ভিড়ের মধ্যে দিয়ে সরে যাওয়ার চেষ্টা করছে, উদ্দেশ্য একটা সুযোগ পেলেই নিজের রুমে গিয়ে দরজা দিয়ে বসবে যে আর 7 দিন পর বেরোবে। কিন্তু সেই সুযোগটাই মিলছে না যেন। সবদিকে আরজের গার্ড, তার চোখ দুটো বারবার চারদিকে ঘুরছে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় কাইলিন। এসপি থমকে গেল। মুহূর্তের মধ্যে তার মাথা কাজ করতে শুরু করে। কাইলিনের চোখ তখন তার মুখের দিকে উঠার আগেই এসপি পাশের টেবিল থেকে দ্রুত একটা টিস্যুর গোছা তুলে নিল। 1 সেকেন্ডের মধ্যে সে টিস্যু দিয়ে নিজের পুরো মুখ ঢেকে ফেলল। কাইলিন থমকে ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। সে একটু এগিয়ে এসে বলে, এক্সকিউজ মি। এসপি তৎক্ষণাৎ মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। তার এমন ব্যবহারে কাইলিনের চোখে সন্দেহ বাড়ছে। সে ধীরে ধীরে এসপির চারপাশে হাঁটা শুরু করে। একবার ডান দিক থেকে দেখছে, একবার বাম দিক থেকে। মনে হচ্ছে যেন সে কারো সাথে মিল খুঁজছে। সে চোখ সরু করে তাকিয়ে বলে, স্ট্রেঞ্জ, আই ডোন্ট নো হুয়াই, বাট ইউ লুক ভেরি ফ্যামিলিয়ার। এসপির মস্তিষ্কে দ্রুত দুষ্ট বুদ্ধি এসে হানা দিল। সে গলা খাকারি দিয়ে তারপর গলাটা ইচ্ছে করে একটু ভাঙা করে বলে, হ্যাঁ, আমাদের তো আগে দেখা হয়েছিল। রিয়েলি? হ্যাঁ, 4 রাস্তার মোড়ে। কাইলিন একদম থেমে গেল, তার মুখে স্পষ্ট বিস্ময়। সে ভ্রু কুঁচকে বলে, 4 রাস্তার মোড়। এসপি টিস্যুগুলোকে আরো চেপে ধরে তড়িঘড়ি করে বলে,
আরে আপনি ভুলে গেছেন, আপনি তখন লাল জ্যাকেট পরেছিলেন। আমি তো লাইফেও লাল জ্যাকেট পরিনি। এসপি তাড়াতাড়ি প্রত্যুত্তর করে। না না, আপনি ভেবে দেখুন। কাইলিন এখন সত্যিই ভাবতে শুরু করেছে। তার চোখ উপরে উঠল, কিন্তু কোনোমতেই তার মনে পড়ছে না সে এই জন্মে লাল জ্যাকেট পরেছে বলে। হঠাৎ তার মস্তিষ্ক সতর্ক হয়ে ওঠে। মনে মনে প্রশ্ন জাগে, চায়নার পার্টিতে বাংলা কিভাবে বলছে এই ছেলে। ঠিক তখনই এসপি সুযোগটা লুফে নিল। সে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগে। আর ঠিক ভিড়ের মধ্যে ঢোকার আগে হঠাৎ চিৎকার করে বলে, ভাব চাইনিজ সান্ডা, ভাব। তারপর 1 সেকেন্ডে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। ততক্ষণে কাইলিনের বিভ্রম কেটে গেছে, মুখ থেকে নিঃসৃত হয় বিরক্তিকর শব্দ। ও শিট, এই পুচকে ছেলেটা আবার আমাকে ঘোল খাইয়ে দিল। সে চারদিকে তাকিয়ে এসপিকে খুঁজতে শুরু করে দিল, কিন্তু ততক্ষণে এসপি উধাও। তার মাথায় দ্রুত একটা চিন্তা ঢুকে গেল। যদি বসও জানতে পারে আমি তাকে সামনে পেয়েও গুলি করতে পারিনি, তাহলে বস আমাকে নিজেই গুলি করবে। সে দ্রুত মাথা নাড়িয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল। তার চোখ এখন শিকারীর মতো চারদিকে ঘুরছে। একটাই লক্ষ্য, এসপিকে খুঁজে বের করা, আর সাথে সাথে গুলি মেরে দেওয়া। সমস্ত পার্টি থেকে ভেন্যুর এক পাশে কাচ দিয়ে আলাদা করা ভিআইপি লাউঞ্জে পরিবেশটা অনেকটা ভিন্ন। নরম আলোয় সাজানো সেই ভিআইপি বারে বড় একটা লেদার সোফা জুড়ে বসে আছে আরজে। সে একেবারে আরাম করে পায়ের উপর পা তুলে বসেছে। এক হাত সোফার পেছনে ছড়ানো, অন্য হাতে গ্লাস। তার ঠোঁটের কোণে অদ্ভুত এক বাঁকা হাসি, যেন পুরো পার্টির মালিক সেই। তার সামনে আরেকটা সোফায় বসে আছে মিসেস দিলরুবা খানম। তার মুখের অভিব্যক্তি পরিষ্কার বিরক্তি আর অস্বস্তির মিশ্রণ। কিন্তু চোখে ঠান্ডা, ধারালো দৃষ্টি। এতক্ষণ আরও অনেকে ছিল, তারা সবাই একে একে চলে গেছে। তিনি গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে ধীরে বললেন, আর যে, আমি সরাসরি কথায় আসতে চাই। বিপরীত পাশের মানব থেকে আসে রুক্ষ কণ্ঠস্বর। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা শুনতে পছন্দ করি না। তুমি জানো, জাইফেরার নতুন প্রজেক্টগুলো এখন খুব সেন্সিটিভ স্টেজে আছে। দক্ষিণ এশিয়া থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত আমাদের কয়েকটা রুট খুলতে যাচ্ছে। আর যে গ্লাসে হালকা করে ওয়াইন ঘুরাতে ঘুরাতে বলে, আই নো। দিলরুবা খানম চোখ সরু করে বলেন, তাহলে এটাও জানো এই রুটগুলো একেবারে পরিষ্কার ব্যবসা না। আর যে হালকা হেসে আওড়ায়, মিসেস খানম, এই পৃথিবীতে বড় ব্যবসা কখনোই পুরো পরিষ্কার হয় না। আমাদের কনসাইনমেন্টগুলো খুব সেন্সিটিভ। অস্ত্র, বিরল খনিজ, আর কিছু মেডিকেল কেমিক্যাল যেগুলো সরকারিভাবে ট্র্যাক করা যায় না। আর যে মাথা একটু কাত করে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, সোজা ভাষায় বললে, ব্ল্যাক মার্কেট। তুমি যেভাবেই বলো, কিন্তু এই ডিলগুলোতে তোমার নেটওয়ার্ক দরকার। আর যে গ্লাসটা টেবিলে রেখে সামান্য সামনে ঝুকল, সেটা না হয় হবে, কিন্তু আপনার আসল বিজনেসের ব্যাপারে বলেন। আরজের মুখে এমন বাক্য শুনে তার কপালে ভাঁজ পড়ে। তিনি বুঝলেন না তার কথার মানে। তাই ধরা গলায় প্রশ্ন করেন, আসল বিজনেস মানে? মানুষের বউ চুরি? কি বলতে চাইছো তুমি, পরিষ্কার করে বল। আমি বলতে চাইছি, সেকেন্ড মাদার ইন ল। ওপস, মিসেস দিলরুবা খানম, আজ পর্যন্ত কজনের বউ চুরি করেছেন? মুহূর্তে উনার চোয়াল শক্ত হয়ে যায়, নিজের হাত মুষ্টিবদ্ধ করে বলে, ভদ্রভাবে কথা বলো আরজে, শুনেহ না আমার মেয়ে। তুমি সেলিব্রিটি হতে পারো, মাফিয়া হতে পারে, কিন্তু আরজে তাকে মাঝপথে থামিয়ে শক্ত কণ্ঠে বলি ছুড়ে, কিন্তু আমি কারো বউ চুরি করতে পারি না। আপনারা সবকটা মিলে আমার নির্দোষ বউটাকে লুকিয়ে রেখেছেন, তার মধ্যে একটা 12 ভাতারি। সাতারা চিহ্ন লাকে একবার খুঁজে পাই, চায়নার মাটিতেই গেড়ে রেখে যাব। তারপর হঠাৎ সে গম্ভীর হয়ে গেল, সামনে ঝুঁকে হিসহিসিয়ে বলে, কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন। আপনার ব্যবসার অনেক ডার্টি সিক্রেট আমি জানি। দিলরুবা খানমের চোখ সরু হয়ে আসে। আর যে ফের বলে, আপনার কনসাইনমেন্ট কোথায় যায়, কার কাছে যায়, কোন পোর্ট দিয়ে ঢোকে সব। তাই আমাকে মিথ্যা বলার আগে একটু ভেবে নেবেন। তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? না, শুধু মনে করিয়ে দিচ্ছি, আমাদের ডিলটা সমান সমান। আর একটা কথা, আপনি যদি ভাবেন আমার বউকে আপনি আমার কাছ থেকে লুকিয়ে রাখতে পারবেন। আরজে উঠে দাঁড়িয়ে নিজের কোট ঠিক করে মিসেস দিলরুবা খানমকে একটা বাঁকা হাসি উপহার দিয়ে বলে, তাহলে আপনি আরজেকে এখনো ঠিকমতো চিনতে পারেননি। মুহূর্তে মিসেস দিলরুবা খানমের মুখটায় অন্ধকারে নেমে এলো। তিনি নিজের দন্তপাটটি চেপে বাক্যটুকু হজম করে নিয়ে মুখ খুলে কিছু বলার পূর্বেই আরজে কোন দিকে না তাকিয়ে সে চলে গেল। আরজে যাবার পেছনে দিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা এসপির ঘাড় কাত করে তাকায় পেছনের দিকে। সে ওই সময় কাইলিনকে ঘোল খাইয়ে এখানে এসেছিল। ভেবেছে পার্টি শেষ হওয়ার আগ পর্যন্ত এখানে থাকবে।
কিন্তু এখানে এসে দেখে আরজে। তাই সে চুপচাপ নিঃশ্বাস আটকে এখানে বসে আছে। আরজের এমন হুমকি শুনে সে নাক মুখ কুঁচকে দাঁত কিরমির করে বলে। সাতারা চিহ্ন লাজাওরা এমনভাবে বলছে, যেন এর বউ দুধে ধোয়া তুলসী পাতা না আম পাতা। আর পৃথিবীর সবাই দোষী। তোর জন্য কটকটিই ঠিক আছে একদম। ভেন্যুর ভেতরে এখন পার্টি তার চূড়ান্ত রূপে পৌঁছেছে। ঝাড়বাতির সোনালি আলো, চারদিকে নরম নীল আর বেগুনি লাইটের মিশ্রণ, মিউজিকের তালে তালে মানুষজনের হাসি সব মিলিয়ে যেন এক ঝলমলে পৃথিবী। কিন্তু সেই ঝলমলের মাঝেও একটা মানুষ ভীষণ একা। হলের এক কোণে দাঁড়িয়ে আছে সানা। সে চুপচাপ দাঁড়িয়ে চারদিকে বারবার তাকাচ্ছে। তার চোখ এসপি ও ঈশানীকে খুঁজছে। সে ডান পাশের ভিআইপি টেবিল, বার কাউন্টার, ডান্স ফ্লোর সবখানে চোখ বুলিয়ে ফেলল। কিন্তু কোথাও ঈশানী নেই। তার বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি জমতে লাগল। মনে মনে দাঁত চেপে বলে, কোথায় গেল ওরা, এই সময়ে গায়েব হয়ে গেল কেন? আমাকে এখানে একা রেখে সবগুলো সরে পড়েছে। একটা তিক্ত হাসি ফুটে উঠল তার ঠোঁটে। চারপাশে এত আলো, এত মানুষ, এত শব্দ, তবুও তার মনে হচ্ছে সে একদম একা। অদ্ভুত একটা নিঃসঙ্গতা ঘিরে ধরছে তাকে। মিউজিক বাজছে, কিন্তু তার মাথার ভেতর বারবার একটা কথাই ঘুরে বেড়াচ্ছে। ডিভোর্স। সে চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। মনে হলো বুকের ভেতর কিছু একটা মোচড় দিয়ে উঠল। তার বুকের বাম পাশে হঠাৎ একটা চিনচিনে ব্যথা উঠল। তার অজান্তেই হাতটা সেখানে রেখে দিল। গলা দিয়ে ফিসফিস করে বের হয়, আমি তো নিজেই চলে গিয়েছিলাম। তাহলে এতটা খারাপ লাগছে কেন? পরের মুহূর্তেই তার মাথায় রাগ চড়ে গেল। তার চোখে আগুন জ্বলে উঠে। নিজেকে সামলে শক্ত কণ্ঠে বলে, না, খারাপ লাগার কিছু নেই। বরং এখনই গিয়ে ওই লোকটার সবগুলো চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে। কুত্তা, এত বছর পরও আমাকে বলার সাহস হলো কিভাবে, এক্স ওয়াইফ। তার বুকের ভেতর আবার সেই ব্যথাটা উঠল। সে দ্রুত চোখ খুলে চারদিকে তাকায়, তখনই নজরে আসে পার্টির এক কোণে। সেখানে এক জোড়া কাপল দাঁড়িয়ে আছে। তারা নিজেদের মধ্যে এতটাই ডুবে আছে যে চারপাশের পৃথিবী যেন তাদের কাছে নেই। ছেলেটা মেয়েটার কোমর জড়িয়ে ধরে আছে। মেয়েটা তার গলায় হাত রেখেছে। আর পরের মুহূর্তেই তারা একে অপরকে চুমু খেতে শুরু করল। সানার চোখ থমকে গেল। কারণ ছেলেটাকে পিছন থেকে দেখতে হুবহু আর্যের মতো লাগছে। তার বুকের ভেতর ধক করে উঠল, সে এক পা পিছিয়ে গেল। তার গলা শুকিয়ে আসছে, তারপরও বহু কসরতে আওড়ায়। না, এটা রণবীর হতেই পারে না। তার চোখ বড় হয়ে গেছে। সে অবিশ্বাসের চোখে তাকিয়ে আছে সামনে। রমণী বারবার জিভ দিয়ে ঠোঁট ভিজাতে লাগল। কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তার মাথার ভেতর যেন হঠাৎ ঝড় শুরু হয়েছে। ও, এত সহজে, আমি এখানে, আরও। তার বুকের ভেতর যেন কেউ মুঠো করে ধরল, মুহূর্তে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। পরের মুহূর্তেই তার চোয়াল শক্ত হয়ে আসে। হাত মুষ্টি বদ্ধ করে দাঁতে দাঁত চেপে কোন কিছু না ভেবে ভারী ভারী কদম ফেলে এগিয়ে গেল সেদিকে। কাপলটা এখনো নিজেদের জগতে ব্যস্ত। আর ঠিক তাদের সামনে গিয়ে সানা হঠাৎ তাদের দুজনকে এক ঝটকায় আলাদা করে দিয়ে সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পরের মুহূর্তেই তার কথা গলায় আটকে গেল। কারণ ছেলেটা আর্যে না, একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ। ছেলেটা ভ্রু কুঁচকে বিরক্ত চোখে তাকায়। সানার মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে তাড়াতাড়ি হাত তুলে বলে, সরি, অ্যাম সো সরি। ছেলে মেয়ে দুটো কিছু বলল না, তারা দুজনই বিরক্ত মুখে সরে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে তারা ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। সানা সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার বুক দ্রুত ওঠানামা করছে, মাথা ঝিমঝিম করছে। ধীরে ধীরে সে নিজের দুই হাত তুলে মুখ ঢেকে ফেলল। তার আঙুলের ফাঁক দিয়ে গরম শ্বাস বেরিয়ে আসছে। চারপাশে এত মানুষ, এত আলো, এত শব্দ, তবুও তার মনে হচ্ছে সে যেন একদম একা দাঁড়িয়ে আছে এই বিশাল পৃথিবীতে। তার মাথায় এখনো ঘুরছে সেই মুহূর্তটা। ভুল মানুষকে গিয়ে টেনে আলাদা করা। নিজের আচরণটাই তার কাছে অদ্ভুত লাগছে। মনে মনে বলে, এসব কি হচ্ছে আমার সাথে? ঠিক তখনই হঠাৎ একটা শক্ত পুরুষালী হাত তার কোমর চেপে ধরল। মুহূর্তের মধ্যে তাকে টেনে নিয়ে গেল নিজের বুকের সাথে। সবকিছু এত দ্রুত ঘটল যে সানা এক সেকেন্ডের জন্য বুঝতেই পারল না কি হচ্ছে। তার শরীর শক্ত হয়ে গেল, আর পরের মুহূর্তেই তার নাকে এসে ধাক্কা খেল একটা খুব চেনা, একটা গভীর, উষ্ণ, পরিচিত গন্ধ, যেটা সে হাজার মানুষের ভিড়েও চিনে নিতে পারে, কড়া কফি ও ভ্যানিলার স্মেল। সাথে তার কানের কাছে ভেসে এল সেই ভারী পুরুষালী কণ্ঠ, মিসেস জাওয়ান, আপনি কি অন্য কাউকে ভেবেছিলেন? সানার গলা শুকিয়ে গেল, সে একটা ফাঁকা ঢোক গিলে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায়। নজর আটকায় আরজেতে। যে কালো স্যুট, ঠোঁটে সেই পরিচিত বাঁকা হাসি,
চোখে অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে ভ্রুক্ষেপহীন ভাবে। মুহূর্তের জন্য সানা স্থির হয়ে গেল। তার বুকের ভেতর যেন জমে থাকা একটা ভারী পাথর সরে গেল। অজান্তেই তার ভেতর থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এল। আর যে সেটা স্পষ্ট শুনে তার ঠোঁটের কোণে হাসিটা আরো গাঢ় হয়ে উঠল। সে একটু ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে আওড়ায়। রিলিফ। সানা সঙ্গে সঙ্গে নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ায়। তার কোমরে রাখা আর্যের হাতটা সরিয়ে দিতে চেষ্টা করে। প্লিজ, হাতটা সরান। আর্যে একটুও নড়ল না, বরং একটু শক্ত করে চেপে ধরল যেন নখ চামড়া বেদ করে ঢেবে যাবে। রমণী ব্যথায় কুঁকড়ে ওঠে। আর্যে ধীরে তার হাত একটু আলাদা করে সে নিচু স্বরে বলে, আপনি তো একটু আগেই খুব উত্তেজিত হয়ে একজন মানুষকে টেনে আলাদা করলেন। আপনি ভেবেছিলেন সে আমি। সানার চোখ মুহূর্তে বড় হয়ে গেল। মিনমিন করে বলে, এমন কিছুই না। উদ্ধৃতি চিহ্ন। আর্যে এবার তাকে আরো কাছে টেনে আনল। দুজনের মাঝের দূরত্ব প্রায় নেই বললেই চলে। সানা হাত দিয়ে বারবার তাকে সরিয়ে দিচ্ছে। আর্যে ফের নিচু স্বরে বলে, আমাকে অন্য কারো সাথে কল্পনা করে। সানা তাকে থামিয়ে দ্রুত তার হাত সরিয়ে এক পা পিছিয়ে গেল। আপনি ভুল ভাবছেন। আর্যে ভ্রু তুলে ধীরে ধীরে সামনে এল। সে আবার হাত বাড়িয়ে তার কবজি ধরে। সানা সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে নিল। ডোন্ট টাচ মি। আর্যে এক মুহূর্ত তাকিয়ে রইল তার দিকে। তার ঠোঁটে সেই চেনা ঠান্ডা হাসি। ইন্টারেস্টিং, একজন মহিলা একটা অচেনা কাপলকে গিয়ে আলাদা করে দেয়। আর যখন সত্যিকারের মানুষটা সামনে আসে তখন বলে ডোন্ট টাচ মি। সানা একটা ফাঁকা ঢুক গিলে ঠান্ডা গলায় বলে, আপনার কল্পনা শক্তি অসাধারণ। তার বিপরীতে আর্যে হালকা হেসে কানের কাছে ঝুঁকে ফিসফিস করে, মিস খানম, পরের বার যদি কাউকে কিস করতে দেখেন, তাহলে নিশ্চিত হয়ে নেবেন সে আমি কিনা। কারণ যদি সত্যিই আমি হই, তাহলে সামনের ব্যক্তিটা আপনিই থাকবেন। এই বলে আর্যে সানা পাশ কাটিয়ে চলে যায়। এদিকে সানা আর ভালো লাগছে না এই সব। সে দাঁত চেপে চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। মনে মনে বলে, এনাফ, আর না। এই ভিড়, এই আলো, এই মানুষগুলো সবকিছু হঠাৎ তার কাছে অসহ্য লাগছে। সে বুঝতে পারছে তার এখন একটা জিনিসই দরকার, শান্তি। আর সেই শান্তিটা সে সবসময় পায় এক জায়গায়, তার ছেলে আরভির কাছে। আরভির মুখটা চোখের সামনে ভেসে উঠতেই তার বুকটা একটু নরম হয়ে গেল। ওর সাথে একটু সময় কাটালে হয়তো মাথাটা শান্ত হবে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তারপর আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। পার্টির আলো, শব্দ, মানুষ সব পিছনে ফেলে দ্রুত হাঁটা শুরু করল। লম্বা করিডোর পেরিয়ে সে লিফটের দিকে এগিয়ে গেল। সানা ধীরে ধীরে করিডোর দিয়ে হেঁটে এসে থামে তার রুমের সামনে। সে ব্যাগ থেকে কার্ড বের করে দরজার লক খুলে সানা দ্রুত ভেতরে ঢুকে পড়ল। তারপর দরজাটা বন্ধ করে দিল। পরের মুহূর্তেই তার বুক থেকে যেন একটা ভার নেমে গেল। সে গভীর একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। উফ, মনে হলো যেন অবশেষে একটু শান্তি পেল। সে ধীরে ধীরে ঘুরে সামনে তাকায় আর ঠিক তখনই তার শরীরটা যেন জমে গেল। তার চোখ বিস্ময় বড় হয়ে উঠল। কেননা রুমের ভেতরে সে একা নয়। সামনের সোফায় কেউ বসে আছে। অন্ধকার আর মৃদু আলোয় সেই ব্যক্তির মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। আর তাকে দেখেই সানার চোখ বিস্ময় স্থির হয়ে গেল। তার ঠোঁট থেকে প্রায় ফিসফিস করে বেরিয়ে এল, আপনি। বিশাল পাভিলিয়নের তৃতীয় তলার করিডোরটা নিচের পার্টটির একদম বিপরীত। নিচে যেখানে আলো, শব্দ আর মানুষের ভিড়, এখানে সেই জায়গায় নীরবতা আর মৃদু আলো। দূর থেকে ভেসে আসছে মিউজিকের ক্ষীণ আওয়াজ। সানা দরজা খুলে দ্রুত রুমে ঢুকে পড়ে। এই নিস্তব্ধ প্রাসাদসম অট্টালিকার প্রতিটা রুম বেশ বড়, নরম উষ্ণ আলোয় ভরা এক একটা লাক্সারি সুইট। ডান পাশে বড় একটা কাচের জানালা, সেখান থেকে দূরের শহরের আলো দেখা যাচ্ছে। বাম পাশে কিং সাইজের বিছানা। দরজা বন্ধ করে রমণী একটা গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলে, কণ্ঠস্বর থেকে নিঃসৃত হয়, উফ, শান্তি। মনে হচ্ছিল যেন অবশেষে এই কোলাহল থেকে একটু মুক্তি পেল। কিন্তু সেই স্বস্তি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হল। কারণ সে যখন ধীরে ধীরে সামনে তাকায়, তার চোখ বিস্ময় বড় হয়ে গেল। কেননা সোফার পাশে দাঁড়িয়ে আছে আরজে। কালো শুটে, বুকের উপর হাত গুটিয়ে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সানার বুকটা ধক করে উঠল, মনে মনে ভাবছে, এই লোক এখানে আসল কিভাবে? রুম তো ভিতর থেকে বন্ধ ছিল, তাহলে। কিন্তু তার বিস্ময়, সেটা মুখে প্রকাশ করল না। বরং তার চোখ একবার দ্রুত রুমটা স্ক্যান করল, বিছানার দিকে, জানালার পাশে, সোফার পেছনে, তার চোখ তাড়াহুড়ো করে খুঁজছে আরভিকে। কিন্তু না, ছেলেটাকে কোথাও দেখা যাচ্ছে না। কই গেল? রুমেই তো থাকার কথা। কিন্তু তার মুখে সেই চিন্তার ছাপ নেই। সে যতটা সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে।
চোখ চারদিক থেকে ঘুরে আর্যের উপর স্থির হয়। সে ধীরে বলে, আপনি এখানে? আর্যের তরফ থেকে কোন প্রত্যুত্তর এলো না, সে শুধু তাকিয়ে রইল তার দিকে, তার সেই দৃষ্টি যেন সানাকে পড়ে ফেলতে চাইছে। সানা সাবধানে আবার রুমের ভেতর চোখ বুলাল, যেন কিছু খুঁজছে, কিন্তু সেটা বোঝা না যায় এমনভাবে। তার বুকের ভেতর ধুকপুক বাড়ছে, মনের ভিতর অসংখ্য প্রশ্ননা ভিড় জমাচ্ছে। আর ভি কোথায়? সে তো এখানেই ছিল। সে আরেকটু এগিয়ে আসে, আর ঠিক তখনই মাথা গিয়ে ধাক্কা খায় আর্যের বুকের সাথে। রমণী আর ভিকে খুঁজতে খুঁজতে টেরি পেল না কখন আর্যে ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসেছে। সানা এক পলক বিরক্ত সূচক দৃষ্টি নিক্ষেপ করে তার উপর, কারণ আর্যে এখন ঠিক তার সামনে দাঁড়িয়ে, এতটাই কাছে যে তার নিঃশ্বাসের উষ্ণতা সরাসরি সানার মুখে আছড়ে পড়ছে। সানা অজান্তেই এক পা পিছিয়ে গেল, আর তার পিঠ গিয়ে ঠেকল দরজায়। পরের মুহূর্তেই আর্যে দুহাত তুলে দরজার দুপাশে রেখে দিল। রমণী এখন পুরোপুরি ঘেরা আর্যের বাহুবন্ধনে। বাম পাশে আর্যের হাত, ডান পাশেও আর্যের হাত। সানা অনুভব করল তার বুকের ভেতর ধুকপুক শব্দটা যেন আরো জোরে বাজছে। সে নিজের হাত মুষ্টি বদ্ধ করে, চোখ বন্ধ করে নিজেকে সামলাচ্ছে। তারপর ধীরে চোখ খুলতেই নজরে আসে আর্যে তখনও তাকিয়ে আছে সেই তীক্ষ্ণ দৃষ্টিতে, যেন সে সানার মাথার ভেতর ঢুকে পড়তে চাইছে। সানা দুই হাতে তাকে সরানোর বহু চেষ্টা করেও ব্যর্থ হল, তাতে আর্যের মতো বলিষ্ঠ মানবকে একটু টলাতে পারল না, বরং আর্যে রমণীর এমন ছটফটানি দেখে এতে আরও বেশি আনন্দ পাচ্ছে। সানা একটা দীর্ঘ শ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে শুধালো, সমস্যা কি আপনার? বিপরীতে কোন শব্দ এলো না, সানা ফের প্রশ্ন ছুড়ে, আপনি আমার রুমে কেন? আর্যে এবার হালকা মাথা কাত করে প্রত্যুত্তর করে, এটা কি আপনার রুম? সানা ভ্রু কুচকাল, আপনি জানেন এটা আমার রুম। তার বিপরীতে আর্যে ঠোঁট কামড়ে হেসে বলে, পৃথিবীতে এত মানুষ থাকতে আপনিই কেন আমার? সে ঝুঁকে একদম কানের কাছে গিয়ে হিসহিসিয়ে আওড়ায়, এক্স ওয়াইফের মতো। সানার মনে হচ্ছে কেউ তার কাটা গায়ে বারবার নুনে ছিটা দিচ্ছে, আর সে কেউটা হচ্ছে আর্যে। ইচ্ছা করছে এক থাপ্পড়ে গাল লাল করে দিতে। তারপরও মুখ ফুটে কিছু বলল না, শুধু পাশ কাটিয়ে বেরোতে চাইল। কিন্তু আর্যে একটুও সরে দাঁড়ালো না, বরং আরও একটু ঝুঁকে এল। এবার তাদের মাঝে প্রায় কোনো দূরত্ব নেই। সানা দ্রুত চোখ ঘুরিয়ে রুমটা আবার দেখল। তার ভেতরে অস্থিরতা বাড়ছে। কোথায় গেল আরভি? আর্যে দেখলে তো এক দেখায় চিনে ফেলবে, যেভাবে বাপকে কপি করেছে, যে কেউ দেখলেই বলবে এটা আর্যে। কিন্তু মুখের ভাব একদম নির্লিপ্ততা। আর্যে সেটা লক্ষ্য করে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, আপনি কিছু খুঁজছেন? সানা তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে বলে, না 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 তো, কেন? কারণ আপনি রুমে ঢোকার পর থেকেই চারদিকে তাকাচ্ছেন। তার প্রতিটা নিঃশ্বাস সানার গালে এসে পড়ছে। রমণীর অজান্তেই মুঠো করা হাত আরও শক্ত হয়ে ওঠে। সে চোখ তুলে তার দিকে তাকিয়ে বলে, সরে দাঁড়ান। কেন? আমি বের হব। আর্যে কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ এবার সানার কৃষ্ণকালো চোখে স্থির। তারপর খুব নিচু স্বরে বলে, আপনি কি আমার থেকে পালাচ্ছেন? সানার বুকের ভেতর ধাক্কা লাগল, কিন্তু তার মুখে কোনো পরিবর্তন নেই। সে ঠান্ডা স্বরে জবাব দেয়, আপনি নিজেকে খুব গুরুত্বপূর্ণ ভাবেন। মেবি। সানা দাঁত চেপে বলে, আপনি আমার রুমে কেন এসেছেন? আমার এক্স ওয়াইফকে খুব মিস করছিলাম, তাই ভাবলাম একটু দেখে যাই। সানা এবার ভীষণ বিরক্ত, শুধু একবার মিসেস দিলরুবা খানম তাকে বলবে, মিশন শেষ, আর সে সাথে সাথে এই লোকের সবগুলো চুল আগে একটা একটা করে ছিঁড়বে, পরে কথা হবে। সে চোখ সরিয়ে আবার এক ঝলক রুমটা দেখল। তার বুকের ভেতর উদ্বেগ বাড়ছে। ভীর, কোথায় গেলে তুমি? তার ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে হঠাৎ আর্যে সোজা হয়ে দাঁড়ায়। তার হাত দুটো দরজার দুপাশ থেকে সরিয়ে নিল। তারপর সে একদম স্বাভাবিক ভঙ্গিতে দরজার লক খুলে ফেলল। সানা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। সে ভেবেছ, আর্যে হয়তো আরও কিছু বলবে, হয়তো আবার তাকে আটকাবে। কিন্তু না, আর্যে শুধু একবার তাকালো তার দিকে, সেই তীক্ষ্ণ, গভীর দৃষ্টিতে। তারপর একটু পিছনে না তাকিয়ে ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। দরজাটা নরম শব্দে বন্ধ হয়ে গেল। কক্ষে আবার নিস্তব্ধতা নেমে এলো। সানা কিছুক্ষণ ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে রইল। তার চোখ দরজার দিকে, ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। মনে অদ্ভুত একটা প্রশ্ন জাগে। এত সহজে চলে গেল? এত তাড়াতাড়ি? সে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ নিজেই বিরক্ত হয়ে মাথা ঝাঁকিয়ে নিজের কপালে হালকা চাপড় দিয়ে বলে, উফ সানা, কি সব ভাবছিস তুই? চলে গেছে তো গেছে, তোর কি সমস্যা? সে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তারপর হঠাৎই তার মনে আবার একটা চিন্তা ফিরে এল।
আর ভি, তার বুকটা আবার ধক করে উঠে, সে দ্রুত রুমের দিকে তাকায়, বিছানা, সোফা, জানালা, বাথরুম কোথাও নেই। তার কপালে চিন্তার রেখা পড়ে। কোথায় গেল বাচ্চাটা? অস্থির ভাবে ডেকে ওঠে তাকে। ভীর, সোনা কোথায় তুমি? ভীর, ভীর, না। বিপরীতে নিস্তব্ধতা বেদ করে কোন শব্দ ফিরে এলো না। হঠাৎ তার বুকটা মোচড় দিয়ে ওঠে। ভীর তো তাকে বলা ছাড়া কোথাও যাওয়ার ছেলে না, তাহলে? মুহূর্তে তার মনে পড়ে পার্টিতে যাওয়ার আগে তো আরভিকে সানিতার কাছেই রেখে গিয়েছিল। আরভি তখন খেলছিল। তার ঠোঁটে হালকা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এল। নিশ্চয়ই ওখানেই ঘুমিয়ে পড়েছে। এই বাচ্চাটাও না, সব বাপের মতো হলেও ঘুমটা পেয়েছে ঠিক আমার মতো। যেখানে সেখানে ঘুমিয়ে পড়ে। তার বুকের ভেতরের টানটা একটু কমল। সে আর কিছু না ভেবে দরজার দিকে এগিয়ে গেল। সানা দরজা খুলে বেরোবে, ঠিক তখনই একটা শক্তপোক্ত পুরুষালী বুকের সাথে ধাক্কা খেয়ে পিছিয়ে যাবে আর তার আগে সেই ব্যক্তি তার কোমর চেপে ধরে তাকে বুকের সাথে মিশিয়ে নিল। রমণী তড়িঘড়ি করে নিজেকে ছাড়িয়ে নিতে তৎপর হয়ে ওঠে। সে উপরে তাকাতেই দৃষ্টি মিলিত হয় একজোড়া ঠান্ডা শীতল বাদামি চোখের সাথে, যে তার দিকে কেমন ঘোরলাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্য যেন সব থমকে গেল, শুধু তারা দুজন ছাড়া। সানা একটা ফাঁকা ঢুক গিলে কিতকাল তার দিকে তাকিয়ে থাকল, তার ইচ্ছে করছে, সব ভুলে সামনের মানবের বুকটায় মাথা রেখে কিছুক্ষণ থাকলে হয়তো এই উত্তপ্ত হৃদয়টা একটু শান্তি পেত। এদিকে ঘোরে থাকা আর যে ধীরে ধীরে নিজের মুখটাকে নামিয়ে আনে, দৃষ্টি তার অধরের দিকে। রমণী নিজের চোখ জোড়া বন্ধ করে নিল। হঠাৎ আর যে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। সে কণ্ঠ খাদে নামিয়ে কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে আওড়ায়। গুড নাইট, এক্স ওয়াইফ। তোরাক করে সানা নিজের চোখ খুলে নিল। এই লোকটার ওপর এখন তার এত পরিমাণ রাগ হচ্ছে যে বলার বাহিরে। পর মুহূর্তে আরজেকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল। হঠাৎ এমন ধাক্কায় আরজে কয়েক কদম পিছিয়ে যায়। সানা তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। এটা দেখা মাত্র আরজের ঠোঁটের কোণের হাসি চওড়া হয়ে গেল। সে মনে মনে ভাবছে, হয়তো সানা এখনই রিয়েক্ট করবে, চিৎকার করবে। কিন্তু তার বিভ্রম ছুটিয়ে সানা একটা মেকি হাসি দিয়ে বলে, গুড নাইট, মিস্টার জওয়ান। সানার তরফ থেকে আরজে এমন স্বাভাবিক শব্দ মোটেও আশা করেনি। না, এরকম শান্ত ব্যবহার। মুহূর্তে তার ঠোঁটের হাসি মিলিয়ে গেল, সাথে চোয়াল শক্ত হয়ে এলো। ইচ্ছে করছে এই মেয়েটাকে যে কি করতে, সে নিজেও জানে না। সে হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে সংবরণ করার চেষ্টা চালালো। আবার আরেক হাতে নিজের ঘাড় ঘষছে। এদিকে সানা ভ্রু কুঁচকে তার হাবভাব বোঝার চেষ্টা করছে। কিন্তু তা বুঝে ওঠার আগে হঠাৎ আর যে তাকে দেওয়ালের সাথে চেপে ধরে। এমন আকস্মিক হামলার জন্য রমণী মোটেও প্রস্তুত ছিল না। আর পর মুহূর্তে আর যে নিজের দন্ত বসিয়ে দিল তার গ্রীবাদেশে। সানার মুখ থেকে বেরিয়ে আসে ব্যথাতুর শব্দ। আহহ! আর যে নিজের মুখ তুলে তার দিকে এক পলক রতারা চিহ্ন তোচক্ষু নিক্ষেপ করে তারপর ভারী ভারী কদম ফেলে চলে গেল। এদিকে সানা নিজের ব্যথা পাওয়া জায়গায় হাত দিয়ে নিজের দাঁত খিচিয়ে আর্যের দিকে গালি ছুড়ে। কুত্তা! তৃতীয় তলার নিস্তব্ধতাকে দূরে ঠেলে শুধুমাত্র একটা রুমে চলছে ফিসফিসানি। সানার রুমে এক গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেছে তিনজন। সানা একটু আগে তাদেরকে নিজের রুমে ডেকেছে। এখন তার মনে হচ্ছে এদের ডেকে সে অনেক বড় ভুল করেছে। এরা দুজন প্রথমে ডিভোর্সের কথা শুনে হেসে উড়িয়ে দিয়েছে, সাথে এসপি বলে। ওই জাউরা লাইফেও সাইন করবে না, যদি করে থাকে তাহলে সে নিজ পকেটের টাকা দিয়ে বাংলাদেশে গিয়ে মসজিদে জিলাপি বিতরণ করবে। ঈশানীও এটাই বলছে, সানারও কোথাও না কোথাও মনে হচ্ছে আর যে সাইন করেনি, কিন্তু ওই যে বারবার তার কানের কাছে এসে বলছে, এক্স ওয়াইফ, এক্স ওয়াইফ। শব্দটা শুনলেই তার মাথা গরম হয়ে যায়। ঈশানী পুরো একটা সোফা জুড়ে বসে, তার পাশে কতগুলো চকলেট, চিপস আর অনেকগুলো ফাস্টফুড নিয়ে বসে আছে। পার্টিতে লুকাতে গিয়ে এমন অবস্থা হয়েছে যে সে খেতেও পারেনি। তাই এখন এগুলো নিয়ে বসে একটা পর একটা মুখে পুড়ছে। সানাকে খাওয়ার জন্য বলেছে, তার পরিবর্তে সে নিজেই একটা তালের বড়া খেয়ে বসে আছে। সানিতাকে ডেকেছে সানা, কিন্তু সে পড়ে পড়ে ঘুমাচ্ছে। এমনিতেই সে প্রেগন্যান্ট, তার ওপর কিছু সমস্যার কারণে একগাদা ঔষধ খেতে হয়। তাই একবার ঘুমালে তার আর দিন দুনিয়ার খবর থাকে না। আর ভি তার সাথে আছে। আর অন্যদিকে এসপি পুরো ডিভান জুড়ে হাত পা ছড়িয়ে বসে মোবাইলে গেম খেলছে। সে ওই সময় পার্টি থেকে ভীষণ কষ্টে বেরিয়েছে। পার্টির ভেতর তখনও আলো, শব্দ আর মানুষের ভিড়। কিন্তু সেই ভিড়ের মধ্যেই এসপি একদম অন্যরকম সতর্ক হয়ে চলছিল। সে মাথা নিচু করে হাঁটছে। বারবার কাঁধের উপর দিয়ে তাকাচ্ছে। মনে মনে বলছে, ধুর, আজকে যদি ধরা পড়ি, তাহলে সরাসরি কবরে। এসপি একটা টেবিলের আড়াল থেকে আরেকটা টেবিলের আড়াল। একবার ওয়েটারের ট্রলি ঠেলে সামনে এগিয়ে গেল।
আরেকবার দুজন অতিথির মাঝখান দিয়ে সরে গেল। কোনোমতে হলরুমের দরজাটা পার হলো। করিডোরে এসে সে এক লম্বা শ্বাস ফেলে আওড়ায়। উফ, বেঁচে গেলাম মনে হয়। এদিকে সানা সারা কক্ষ জুড়ে পায়চারি করছে। সে নিজের পা থামিয়ে এদের দিকে বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করে। কোথায় তার মাথা চিন্তায় ফেটে যাচ্ছে আর এরা বসে বসে নিজেদের কাজ করছে। একটা লম্বা শ্বাস নিয়ে চিৎকার করে বলে, তোদের আমি কি জন্য ডেকেছি? তোরা কি সিরিয়াস হবি নাকি আমার হাতে মার খাবি? সানার এমন চিৎকারে মুহূর্তে দুজনেই সোজা হয়ে বসে। এসপি ভ্রু কুঁচকে বলে, তুই নিজে সিরিয়াস তো? সানা জোর দিয়ে বলে, হ্যাঁ, আমি শতভাগ সিরিয়াস। সানার মুখে এমন অভাবনীয় বাক্য শুনে শোনা মাত্রই দুজনই ফিক করে হেসে দিল। দুজনে হাসতে হাসতে বলে, তুই সিরিয়াস, এটা আমাদের বিশ্বাস করতে হবে? তোর মুখে সিরিয়াস শুনে আমাদের হাসিই থামছে না। এসপির বলা বাক্যটুকু থেমে গেল। সানার হুডির হাত গুটানো দেখে দুজনেই বুঝে নিল এরপর কি হতে চলছে। মুহূর্তে দুজনে একদম সিরিয়াস ভঙ্গিতে বসে পড়ে। ঈশানী নিজের হাতে থাকা সবগুলো চিপস মুখে পুরে একবারে বহু কষ্টে গিলে গলা খাকারি দিয়ে বলে, তুই শিওর আরজে ডিভোর্স পেপারে সাইন করেছে? না মানে আরজেকে দেখে মনে হচ্ছে না ও কোনোদিনও সাইন করবে বলে। তার বিপরীতে সানা নিজের দন্ত চেপে প্রত্যুত্তর করে, আমি কি জানি, ওই তারা চিহ্ন তোত্তা তো আমাকে দেখলেই কানের কাছে ঘ্যান ঘ্যান করে, এক্স ওয়াইফ বলে। ইচ্ছা করে কানের নিচে এমন বাজান বাজাই। এসপি বুঝল আজ কটকটি সিরিয়াস। তাই ফোনটা রেখে বলে, তাহলে তুই চারটা লাগালি না কেন? কেননা আমি এখন সানা নই। শুনেহ না, যদি সানা হতাম তাহলে, এক্স বলার আগে এক ধাবাং থাপ্পড়ে সব দাঁত মাটিতে ফেলে দিতাম। রমণীর এমন হুমকি শুনে এসপি মিনমিনিয়ে বলে, যাই বলিস, আমার কিন্তু যাওয়ার জন্য দুঃখ হচ্ছে। কেমন ডেঞ্জারাস মেয়ে তার কপালে জুটেছে পৃথিবীর 450 কোটি মেয়ের মধ্যে। সানা আর চোখে একবার তার দিকে তাকায়, তারপর ঈশানীকে বলে, কালনাগিনী, এর কানের নিচে চারটা লাগিয়ে আয় তো। কিন্তু ঈশানীর তার কথায় কোনো কান নেই। সে গভীর চিন্তায় মগ্ন। হঠাৎ উচ্ছ্বাস করা কণ্ঠে বলে ওঠে, থাক ডাইনি, দুঃখ পাস না। আমরা কাল সকালে আবার তোর বিয়ে দেব, কি বলো এসপি? তোরাক করে এসপির ঝিমিয়ে থাকা চোখ জোড়া সজাগ হয়ে ওঠে। সে তাকে বাহবা দিয়ে বলে, বাহ মিসেস নাগিন, বাহ। মিস নাগিন। আচ্ছা বাবা সরি, মিস নাগিন। লাইফে প্রথমবার আপনি ঠিক বলেছেন। আমরা কটকটিকে আবার বিয়ে দেব। কিন্তু এবার ছেলে হবে একদম আমার পছন্দের। কোনো জাউরা টাওরার জায়গা হবে না। হা, একদম ঠিক বলেছ। কাল থেকে আমরা বর খোঁজা শুরু করে দেব। এসপি কিতকাল কিছু একটা ভেবে আবার বলে, আচ্ছা যদি ছেলেটা আমার ভাইয়ের মতো হয় তাহলে কেমন হবে? তাহলে তো ফাটাফাটি হবে। আফটার অল, স্যার ইজ আ জেন্টলম্যান। এসপি শার্টের কলার উঁচিয়ে ভাব নিয়ে বলে, দেখতে হবে না ভাইকার? যাই হোক, আমাদের ওর বিয়ের ডেকোরেশন এখন থেকেই সিলেক্ট করা উচিত। আমি কিন্তু ওর বিয়েতে একদম লাল টকটকে লেহেঙ্গা পরব। বিপরীতে এসপি ভ্রু কুঁচকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে, মানে বুঝলাম না, বিয়ে হবে ওর, তাহলে আপনি কেন লাল পরবেন? কেন, তাতে তোমার সমস্যা কি? আমি কি তোমার বউয়েরটা পরব? সমস্যা হলো, ব্যাস, এই নিয়ে তাদের দুজনের মধ্যে বেঁধে গেল কথা কাটাকাটি। এদিকে সানা শুধু নিজের নাক মুখ কুঁচকে নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দুজনের দিকে। ইচ্ছে করছে দুটোকে চড়িয়ে দাঁত ফেলে দেয়। কেমন অল ব্রিটিশ। সে এত বড় বিপদে ফেসেছে আর তারা তার বিয়ে দিচ্ছে। এক বিয়ে সামলাতেই তার খবর হয়ে যাচ্ছে, এখন নাকি আরেকটা বিপদ নিজে ডেকে এনে মাথায় তুলবে। আর সহ্য হলো না তার, তাই সে গর্জে ওঠে, ব্যাস, আমি তোদের দুঃখ করতে নিয়ে এসেছি আর তোরা আমার বিয়ের প্ল্যান করছিস। লাইক সিরিয়াসলি? ঈশানী তাকে বুঝানোর সুরে বলে, ডাইনি তুই বুঝতে পারছিস না। আমি বুঝতেও চাই না। তোরা দুজন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যাবি। পেস্ট্রি আমাদের কথাটা তো আউট। যেটা থাকবে এটার কানের নিচে এমন বাজান বাজাবো, না কানের নিচে বাজাবো না, প্রতি সেকেন্ডের জন্য আমাকে 500 টাকা দিবি, তাড়াতাড়ি দেয়। সানার মুখে টাকার কথা শুনে দুজনে আর এখানে নেই, সুরসুর করে বেরিয়ে পড়ে। কিন্তু এসপি দরজার সামনে গিয়ে আবারও ঘাড় কাত করে তাকায়, ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে বলে, আচ্ছা ভাবিজি, আমি আপনার বিয়েতে লাল শেরওয়ানি পরব নাকি সাদা শেরওয়ানি? বিপরীতে রমণী কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে চারপাশে কিছু একটা খোঁজা শুরু করে দিল। না, কিছু খুঁজে পেল না। এসপি তার খোঁজাখুঁজি দেখে ফের বলে, কি খুঁজছিস? শেরওয়ানি তো আমার কাছে, কোনটা পরলে মানাবে সেটা বল। তুই ডান পায়ের টা দিয়ে খাবি নাকি বাম পায়ের টা দিয়ে খাবি? কোনটা দিয়ে খেলে চলবে?
মানে? সানা তার এমন জবাবে নিজের ডান পায়ের জুতাটা খুলে হাতে নিতে এসপি বুঝে এক ঝটকায় বাইরে চলে যায়। সানা জুতাটা গিয়ে বাড়ি খায় বন্ধ দরজায়। রমণী নিজের দাঁত চেপে গালি ছুড়ে তাদের দিকে। কুত্তা, তোরা আর আমার সামনে আসিস, দেখে নেব সবকটাকে। এসপি বোঝে না মেয়েদের এতগুলো সুটকেস কেন লাগে। ঈশানী প্রায় 4টা নিয়ে এসেছে। মাত্র 7 দিন থাকবে, তার জন্য এতগুলো। সে তো শুধু নিজের জন্য সানিতার ব্যাগের এক কোনায় কয়েকটা পোশাক নিয়ে এসেছে। তাহলে মেয়েদের এত কিছু লাগে কেন? ওই সময় এসপি সানার রুম থেকে বেরোতেই ঈশানী বলে তার নাকি আরেকটা সুটকেস পার্কিং লটে গাড়িতে রাখা আছে। ওই সময় তাড়াতাড়ির জন্য ভুলে গিয়েছে। এসপি যেন একটু এনে দেয়। আর সেটা আনার জন্যই এসপি দ্রুত লিফটের দিকে হাঁটতে লাগলো। লিফটের সামনে পৌঁছে সে দ্রুত বোতাম চাপল, লিফট ওপরে উঠছে। ডিসপ্লেতে সংখ্যা বদলাচ্ছে। 4, 5, 6। এসপি অস্থিরভাবে পা নাচাচ্ছে। চল না বাবা, তাড়াতাড়ি। লিফট এসে থামে, দরজা ধীরে ধীরে খুলে যায়। এসপি মাথা তুলে ভেতরে ঢুকতে যাবে, আর ঠিক তখনই সে জমে গেল। লিফটের ভেতরে দাঁড়িয়ে আছে 2 মানব। একজন দেয়ালে হেলান দিয়ে দাঁড়ানো, যন্ত্রমানব, জ্যাক। আরেকজন হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে, এসপির মতে সাইনিক সান্ডা, কাইলিন। দুজনের চোখই তার উপর। কাইলিন ধীরে হেসে বলে, ওয়াও, আমরা তো তোমাকেই খুঁজছিলাম। এত তাড়াতাড়ি নিজেই এসে পড়লে? এই বলে দুজনে পকেট থেকে মাস্ক বের করে পরে নিল। কাইলিন একটা স্প্রে বের করে 2 কি 3 বার স্প্রে করে দিল। এসপির চোখ বড় হয়ে গেল। তার মুখ থেকে শুধু একটা শব্দ বের হলো, ও শিট। তারপরই তার চোখ ঝাপসা হয়ে গেল। পরের মুহূর্তেই, ঢপ, সে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। এসপির ধারণা নেই কতক্ষণ পরে ধীরে ধীরে তার জ্ঞান ফিরে। প্রথমে মাথাটা ভারী লাগছে। সে টেনে চোখ খুলে চারদিকে নজর বুলায়। অন্ধকার ছাড়া আর কিছুই তার দৃষ্টিতে আসে না। নাকে বাড়ি খায় একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। সে নড়তে গিয়েও পারল না। কারণ তার হাত পা শক্ত করে চেয়ারের সাথে বেঁধে রাখা। এসপির চোখ এবার পুরো খুলে গেল। এইটা আবার কোথায় এলাম আমি? তার সামনে একটা মৃদু আলো জ্বলছে। আর সেই আলোয় একটা ছায়া বসে আছে চেয়ারে। পায়ের উপর পা তুলে শান্তভাবে। এসপি চোখ কুঁচকে তাকায়, আর তখনই নজরে আসে আর যে চেয়ারে বসে আছে। দৃষ্টি একদম স্থির তার উপর, কিন্তু তার চোখ লাল হয়ে আছে রাগে। সে ধীরে সামনে ঝুঁকল, ঠোঁটে একটা বাঁকা হাসি ফুটিয়ে দাঁত চেপে বলে, তো বল, কি দিয়ে মতারা চিহ্ন রতে চাইবি? সে টেবিল থেকে একটা পিস্তল তুলে ঘুরাতে ঘুরাতে ঠান্ডা স্বরে আওড়ায়, স্নাইপার? আরেকটা মেশিনগানের দিকে তাকিয়ে বলে, নাকি মেশিনগান? এসপি কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তার দিকে। কিতকাল ভেবে একটা কুবুদ্ধি বের করল। তারপর বিরক্ত মুখে বলে, সাতারা চিহ্নলা, আমি তো এখানে বউয়ের সাথে হানিমুন করতে এসেছি। রুমে এক মুহূর্ত ভারী নীরবতা নেমে এলো। জ্যাক আর কাইলিন দুজনেই তাকিয়ে আছে। আর্যের ভ্রু ধীরে কুঁচকে গেল। তার স্বর থেকে বের হয়, হানিমুন, তাও ফ্যাশন শোতে? সেই সামনে ঝুঁকে হিসহিসিয়ে বলে, আর সেটা করতে করতে 4 বছর লাগিয়ে ফেলেছিস? কেন, ফ্যাশন শোতে হানিমুন করা নিষেধ নাকি? কাইলিন মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করেও পারছে না। সে মাথা নেড়ে জ্যাকের কানের কাছে ফিসফিস করে, এই পুচকে মরার আগেও জোক মারছে। জ্যাকের তরফ থেকে কোন শব্দ এলো না। সে অনুভূতিহীন চিত্তে তাকিয়ে আছে শুধু। কাইলিন আবার নিজের জায়গায় ফিরে গেল। সে মাঝে মাঝে বুঝতে পারে না, জ্যাক এতটা কাঠখোট্টা পুরুষ কেন। এমন মনে হচ্ছে একটু হাসলেই যেন পাপ হয়ে যাবে। এদিকে আর যে দাঁত চেপে উঠে ধীরে ধীরে এসপির সামনে এসে দাঁড়ায়। তার চোখে এখন স্পষ্ট রাগ। সেপি তারা চিহ্ন স্থলটা টেবিলে ঠক করে রাখল। চুপচাপ বল, জীবনের শেষ ইচ্ছা কি? জাস্ট একটা বাক্যে বলবি। এসপি কয়েক সেকেন্ড ভাবার ভান করল। তারপর ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলে, আমার নাতির বিয়ে দেখতে চাই। কাইলিন এবার সত্যিই শব্দ করে হেসে দিল। আর্যের কপালের শিরা ফুলে উঠেছে। সে কাইলিনের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করতেই সে বহু কসরতে সাথে সাথে হাসিটাকে গিলে নিল। আর্যে দন্ত চেপে বাক্য ছুড়ে, একদম চালাকি করার চেষ্টা করবি না, তাহলে গুল্লি দ্বিগুণ হবে। এসপি দ্রুত বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মেয়ের মুখ দেখতে চাই। তার এমন বাক্য কক্ষে যেন বোম ফাটালো। স্বয়ং জ্যাক অবিশ্বাসের চোখে তাকিয়ে আছে। কাইলিনের তো চোয়াল ঝুলে পড়ার উপক্রম। না মানে, সে এখনো বিয়ে করতে পারল না। আর এই পুচকে ছেলে নাকি বাপ হয়ে বসে আছে। আর্যের পাও থেমে গেল। সে ভ্রু কুচকে বলে, তোর মেয়ে? এসপি মাথা নাড়িয়ে জোরালো কণ্ঠে শুধালো, হ্যাঁ, হ্যাঁ, আমার মেয়ে। আর্যে কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ বলে, 1 মিনিট, প্রশ্ন এটা না তোর মেয়ে? প্রশ্ন এটা,
তুই আমার আগে বাপ কিভাবে হলি? আরজের এমন প্রশ্নে এসপি অবাক হয়ে তাকায়, এর কোন জবাব তার কাছে সেই। তারপর দাঁত খিচিয়ে বলে, সাতারা চিহ্নলা, আগে হাত খুল, তারপর আবার বাপ হয়ে দেখাবো কিভাবে বাপ হয়েছি। আরজে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বুঝতে চাইল কোন অ্যাঙ্গেলে মিথ্যে বলছে না তো। না, এসপির চোখ সত্যিই বলছে, তার মানে এসপি সত্যিই বাপ হতে চলছে, মানে সে এই বারোভাতারির কাছে হেরে গেছে। কথাটা কেন জানি হজম হচ্ছে না তার। জ্যাক পাশ থেকে বলে, বসো, এখনই গুলি করব? আরজে হঠাৎ হাত উছিয়ে থামিয়ে দিল তাকে। আজকে সত্যিই সে কিছু না কিছু একটা করে দিত এই বারোভাতারির, কিন্তু মেয়ে আছে শুনে, সে কেন জানি নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে। মনে মনে নিয়ে নিল কঠিন এক সিদ্ধান্ত। যেহেতু এই বারোভাতারির কাছে হেরেই গিয়েছে সেহেতু সে একসাথে 2 বাচ্চার বাপ হবে। না, না, 2টা না 12-13টা নিতে হবে, তাহলে সানা আর তার থেকে পালিয়ে যেতে পারবে না। সে কাইলিনকে হাত দিয়ে ইশারা দিল, এসপিকে খুলে দিতে। এসপি ছাড়া পেয়ে দরজার সামনে গিয়ে একবার পিছন ফিরে মনে মনে বলে, সাতারা চিহ্নলা, বিচারটা আমি ঠিক জায়গায় দিব, ঠিক কটকটির কাছে, যে তোর 12টা বাজাবে ঠিক সময়ে। এসপি বের হতেই কাইলিন জ্যাকের কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলে, দেখেছ তুমি বিয়ে করেছ 3 বছর কিন্তু এখনো গোল দিতে পারো নাই। আর এই পুচকে বিয়ে করে গোল দিয়ে 2 দিন পর অ্যাওয়ার্ডও কোলে নিয়ে হাঁটবে। তোমরা শুধু দেখেই থাকবে। জ্যাক একবার তার দিকে বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করে তাকে খোঁচা মেরে বলে, আমরা তো খেলার মাঠে ঢুকেছি, তুমি এখনো মাঠেও ঢুকতে পারোনি। কাইলিন মুহূর্তে চোখ বড় বড় করে তার দিকে তাকায়, ততক্ষণে জ্যাকার্জের সাথে বেরিয়ে পড়েছে। সে মনে মনে ভাবছে, জ্যাক কি তার বিয়ে না করা নিয়ে খোঁটা দিল। না, না, এই সব সহ্য করা আর সম্ভব না। সে কালকেই কোন চাইনিজ মেয়েকে ধরে বিয়ে করে নেবে। কত বড় কথা বলেছে তাকে। তারপর জ্যাককে বুড়ো আঙুল দেখিয়ে তার আগে সে বাপ হবে। 3য় তলার করিডোর তখন প্রায় নিস্তব্ধ। নিচে পার্টি এখনো চলছে, পার্টির শব্দ এখানে এসে কেবল মৃদু কম্পনের মতো শোনা যায়, দূরের মিউজিক, মাঝে মাঝে মানুষের হাসির প্রতিধ্বনি। সানার রুমের ভেতরটা অন্ধকারে আধা ঢাকা। জানালার পর্দার ফাঁক দিয়ে শহরের আলো এসে বিছানার এক কোণে পড়েছে। সেই আলোতেই দেখা যাচ্ছে, সানা গভীর ঘুমে ডুবে আছে। সারাদিনের ক্লান্তি, মানসিক চাপ সব মিলিয়ে তার নিঃশ্বাস ধীর হয়ে এসেছে। তার চুলগুলো ছড়িয়ে আছে বালিশের উপর। মুখে একটা অদ্ভুত শান্ত ভাব। কিন্তু সেই শান্তির মাঝেই হঠাৎ ক্লিক করে দরজার লক খুব আস্তে খুলল। দরজাটা মিলিমিটার মিলিমিটার করে খুলছে। একটা অন্ধকার ছায়া নিঃশব্দে ভেতরে ঢুকে পড়ল। তার পদক্ষেপ এতটাই নরম যে কার্পেটের উপর কোনো শব্দই হলো না। সে ধীরে ধীরে দরজা বন্ধ করে, তারপর স্থির দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। যেন নিশ্চিত হতে চাইছে ঘরের ভেতর আর কেউ নেই, সবকিছু শান্ত। তারপর সে ধীরে ধীরে এগিয়ে গেল বিছানার দিকে। জানালার আলো এবার তার ছায়াটা বড় হয়ে বিছানার উপর পড়ল। সেই ছায়া এসে থামল সানার মুখের কাছে। লোকটা নিচু হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল। চোখ তীক্ষ্ণ পর্যবেক্ষণ করছে রমণীর প্রতিটি মুখের রেখা, নিঃশ্বাসের ছন্দ। একটা অদ্ভুত কৌতূহল যেন তার চোখে। কয়েক মুহূর্ত পর সে খুব ধীরে হাত বাড়ায়, এক হাত সানার কাঁধের নিচে, আরেক হাত হাঁটুর নিচে। অভ্যাসগত ভঙ্গিতে তাকে তুলে নিল কোলের মধ্যে। সানা হালকা নড়ে ওঠে, কিন্তু ঘুম ভাঙল না তার। লোকটা 1 সেকেন্ড থামল। তারপর আবার ধীরে পা বাড়ায় দরজার দিকে। আর সানাকে কোলে নিয়েই করিডোরে বেরিয়ে পড়ল। লম্বা কার্পেটের উপর দিয়ে সে দ্রুত নিঃশব্দে হেঁটে চলছে। তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, শুধু ছায়া। সানার মাথাটা তার কাঁধে হেলান দিয়ে আছে। সবকিছু যেন নিঃশব্দে ঘটছে, ধীরে ধীরে তারা মিলিয়ে গেল অন্ধকারে। তারা দৃষ্টিগোচর হতেই করিডোরের একদম শেষ প্রান্তে একটা অন্ধকার কোণা আছে। সেখানে এতক্ষণ ধরে আরেকটা ছায়া দাঁড়িয়ে ছিল, সে ধীরে ধীরে বেরিয়ে আসে। সে এতক্ষণ অপেক্ষা করছিল। যখন সেই লোকটা সানাকে নিয়ে করিডোর পার হয়ে দূরে চলে গেল তখন সেই অন্ধকার কোণা থেকে ধীরে ধীরে বেরিয়ে এসেছে। লম্বা, স্মার্ট স্যুট পরা, তার চোখে ঠান্ডা একটা দৃষ্টি। থমাস স্টিফেন। সে কিছুক্ষণ করিডোরের দিকে তাকিয়ে রইল। যেদিকে লোকটা সানাকে নিয়ে চলে গেছে। তার ঠোঁটে হালকা একটা রহস্যময়ী হাসি ফুটে ওঠে। তারপর সে পকেট থেকে ফোন বের করে। স্ক্রিনে একটা নাম জ্বলছে, ড্যাড। সে দ্রুত কল লাগায়, দুবার রিং হতেই ওপাশ থেকে গম্ভীর একটা কণ্ঠ ভেসে এল। হ্যাঁ, থমাস। থমাস নিচু গলায় প্রত্যুত্তর করে। ড্যাড, ওটা সানাই ছিল, যাকে দিলরুবা খানম নিজের মেয়ে বলেছে। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর সেই কণ্ঠ আরো ঠান্ডা হয়ে ওঠে। আর ইউ শিওর? ইয়াহ, আমি নিজ চোখে দেখেছি।
বিপরীত পাশ থেকে কঠিন নির্দেশ এল। তাহলে সময় নষ্ট করো না। আর্যের বাচ্চাটাকে খুঁজে বের করো, আর তারা চিহ্ন রে ফেলো। করিডোরের বাতাস যেন মুহূর্তে ঠান্ডা হয়ে গেল। থমাসের চোখে এক ঝলক অন্ধকার নেচে উঠে, সে ধীরে বলে, ওকে ড্যাড, অ্যান্ড থমাস বি কেয়ারফুল। ওই মহিলা, দিলরুবা খানম থেকে যতটা সম্ভব দূরে থাকবে। ওটা সোফিয়ার থেকে কম না, ভীষণ ডেঞ্জারাস, আর রাস্তায় আসলে ওই ডক্টরের মতো কাহিনী খতম করে দিবে। এপাশে থাকা থমাসের ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা পৈশাচিক হাসি ফুটে ওঠে। ঠান্ডা স্বরে আওড়ায়, ডোন্ট ওয়ারি, ড্যাড, বাই। কলটা কেটে গেল। থমাস কয়েক সেকেন্ড ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর ফোনটা পকেটে ঢুকিয়ে দিল। তার ঠোঁটে ধীরে ধীরে একটা শিকারীর হাসি ফুটে ওঠে। সে ধীরে করিডোর ধরে হাঁটা শুরু করে, হাতে কতগুলো রুমের কার্ড। সে একটা একটা করে প্রতিটা রুম চেক করতে লাগল। করিডোরের নীরবতার মধ্যে শুধু দরজা খোলার শব্দ। আর থমাস স্টিফেনের ধীর পদক্ষেপ।